সরি শুরু হয়ে গেছে আপনার। সো আজকে আমাদের ক্লাস হলো স্পিড অপটিমাইজেশন দিয়ে। তো আমাদের একটা ওয়েবসাইট কেমনে জিরো থেকে একটা আমরা স্টোর অপটিমাইজ করবো সেটা আমরা এই ক্লাসে দেখবো। সো আমরা শুরু করি। আচ্ছা আমি আমার চ্যাটটা ওপেন করে রাখি। আর যদি যা লেখার আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে লিখবেন, জুমের চ্যাট বক্সে। তো আমরা প্রথম অপটিমাইজেশন দেখবো ডাব্লিউপি রকেট দিয়ে। সো এটা আমাদের এই কেসে আমি এই ওয়েবসাইটে ডাব্লিউপি রকেট ডেভেলপার ভার্সনটা ইউজ করতেছি, যেটা আপনারা ক্লায়েন্টের কাজে আমি প্রিফার করবো আপনারা পেইড ভার্সনটা ডাব্লিউপি রকেট ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কিনে নেবেন। আর এটার একটা ওয়েবসাইটের জন্য কস্ট করবে $49। কেন দেখা যায় আমরা যদি ক্লায়েন্টের কাজের জন্য যদি ডেভেলপার ইউজ করে থাকি, সেটা আসলে ম্যাক্সিমাম টাইম আসলে ঝামেলা করে থাকে, অনেক ইস্যু করে থাকে। সো আমরা প্রিফার করবো ডাব্লিউপি রকেট কিনে নিন ক্লায়েন্টের কাজের জন্য। আর প্র্যাকটিসের জন্য আপনারা ডাব্লিউপি রকেট ডেভেলপার ইউজ করতে পারেন, যেটা আমরা আপনাদের প্রোভাইড করে থাকি। সো আমি আমাদের বল থেকে নামাই আমি যে ডাব্লিউপি রকেট আমি ইনস্টল দিচ্ছি। আর তার আগে আমি আমার ওয়েবসাইট স্পিডটা দেখে নিই। আচ্ছা আমি জিটি ম্যাট্রিক্স দিয়ে, যেটা আমরা অলওয়েজ আমরা যদি কোনো স্পিড টেস্ট করতে চাই সেটা জিটি ম্যাট্রিক্স হোক, অথবা আরেকটা ওয়েবসাইট আছে গুগল পেজ স্পিড আছে, পেজ স্পিড ইনসাইটস। আচ্ছা যদি আপনি গুগল করেন পেজ স্পিড ইনসাইটস, সেখানে একটা অপশন পাবেন গুগল ডেভেলপার জন্য। এখানে আপনি আপনার ওয়েবসাইট স্পিড টেস্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আমার ওয়েবসাইট ছিল হলো iman.tech, এটা আমি স্পিডটা দেখে নিই, অ্যানালাইজ করে নিই। তারপর আরো কিছু ওয়েবসাইট আছে। আচ্ছা আমরা আপাতত জিটি ম্যাট্রিক্স আর যদি পেজ ইনসাইটস দেখি, আচ্ছা এটার আউটকাম আমরা একটু করে দেখতে পারবো। যদি আমার দেখি এখানে পারফরমেন্স মোটামুটি 68, স্ট্রাকচার 85, আর একটা লোডিং এর সময় লাগে অলমোস্ট 2.2 সেকেন্ডস। এখানে দেখা যাচ্ছে 2.0 এতটুকু আসে, 2.1 এতটুকু আসে। আর এখানে কিছু রেন্ডার ব্লকিং রিসোর্সেস যেটা আমার সার্ভার থেকে আসছে, এগুলো কমাতে বলছে। আর ফুল স্পিড 2.6 সেকেন্ড, এটা অলমোস্ট অনেকটা ভালো, কারণ আমার ওয়েবসাইট এতটা ভারী না, ওয়ান পেজ ওয়েবসাইট, আমার এখানে কিছু তেমনটা কিছু নাই। বাট এই অপটিমাইজেশনটা যে কোনো ওয়েবসাইটের জন্য কাজ করবে। আচ্ছা আমাদের প্লাগইনটা আমরা অ্যাক্টিভেট করে দেই। ওকে অলরাইট, সিলেক্ট প্লাগইন অ্যাক্টিভেট আপডেট দিয়ে দিন। আচ্ছা প্লাগইনটা আপলোড হয়ে যাবে। তো আমি আমার স্পিড থেকে দেখি আমার এখন পারফরমেন্স 68 অথবা 85, ঠিক আছে, একটা মানে অ্যাভারেজ পারফরমেন্স বলতে পারবো, এত ভালো না। এটাকে আমরা কিভাবে বেটার করতে, মাঝে মাঝে দেখা যাবে আমার স্পিড হবে 18 অথবা দেখা যাবে 30। ওই অবস্থা থেকে আমার ওয়েবসাইটের স্পিডটা কিভাবে বাড়াইতে পারি বা আরো কিভাবে একটা ভালো একটা লেভেল আনতে পারি, সেটা আমরা দেখবো। আর কিছু জিনিস আইডিয়া নিবো যে কেন ওয়েবসাইট স্লো হয়, ক্যাশ কি জিনিস, তারপর অপটিমাইজেশন কি জিনিস, একটু ডিটেইলস জিনিস দেখবো। আর যদি পেজ স্পিডে যায় আমার অবস্থা কিন্তু এতটা ভালো না। দেখা গেছে আচ্ছা মোবাইল ভার্সন 20 এটা অনেক কম, ঠিক আছে, এখানে কিছু দেখাচ্ছে, কন্টেন্ট সাইজ দেখাচ্ছে, ঠিক আছে, এখানে যে ইমেজগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, 4 ইমেজ। এরপর সার্ভার থেকে রেন্ডার এখানে কিছু বলে দিচ্ছে যে কিছু প্লাগইন আমার ইস্যু করতেছে, কিছু আমার সিএসএস ফাইল ইনলাইন সিএসএস গুলো ঝামেলা করতেছে, যেগুলো ফাইল এগুলো মিনিফাই করতে হচ্ছে, ঠিক আছে। এইসব ইস্যুগুলো কমানো যায় কেমন। তারপর আর আমি প্রথমে দেখাবো একটা, ধরেন আমি একটা প্লাগইন ইউজ করে দেখাচ্ছি, তারপর ফ্রি মেথড দেখাবো। তো ফ্রিতে আমরা স্পিড অপটিমাইজ করতে পারবো। অবশ্যই আমার ডেস্কটপে একটা ভালো একটা স্কোর দেখাচ্ছে, মোটামুটি চলার মতো আর কি। আমরা শুরু করি। প্রথমে যখন আমরা পেয়ারে যাব, হ্যাঁ আমরা যখন ডাব্লিউপি রকেটটা ইনস্টল করবো, আমাদের ডাব্লিউপি রকেটটা রিলোড দিয়ে নিই। তারপর আমি আমার সেটিংসে যাচ্ছি। আচ্ছা আসলে এটা সেটিংস আমাদের আছে, সেটিংস এর মধ্যে হয়ে গেলে আচ্ছা ডাব্লিউপি রকেট রাইট। সো অলরেডি আমার ডাব্লিউপি রকেট লাইসেন্সটা অ্যাক্টিভেটেড, ঠিক আছে, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা ঠিক ক্লাসরুম, আপনি গুগল ক্লাসরুম ঠিক পেয়ে যাবেন ডাব্লিউপি রকেটটা। তো আমাদের প্রথম এটা হলো আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা আমাদের অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড। তো ভিডিও আমাদের কাজ শুরু করার আগে আমরা প্রথম জিনিস দেখি ক্যাশ কি জিনিস, বেসিক ক্যাশ অপশন। প্রথম আমাদের অপশনটা আছে সেটা এনেবলিং ক্যাশিং ফর মোবাইল ডিভাইসেস। তো আমরা ক্যাশ বলতে কি বুঝি? আচ্ছা ক্যাশ বলতে আমরা যদি বুঝি, যদি আমি কোনো ওয়েবসাইটে যাই, ফর এক্সাম্পল amazon.com, ফর এক্সাম্পল আমি amazon.com গেলাম, এই যে ওয়েবসাইটটা ফার্স্ট টাইম এখানে আসলাম, ঠিক আছে, এই ফার্স্ট টাইম আসার কারণে একটা জিনিস লোড হয়ে গেছে। ধরেন ফর এক্সাম্পল আমার আসতে প্রথমবার একটু সময় লাগছে ওয়েবসাইটে, ঠিক আছে। এই ওয়েবসাইটে যখন আমি সেকেন্ড টাইম আসবো, কিন্তু ওয়েবসাইট তখন লোড নিতে যতটা সময় এখন লাগবে প্রথম দি ফার্স্ট টাইম ঢুকতে, সেকেন্ড টাইম ঢুকতে এতটা সময় লাগবে না। এখন আমি রিলোড দিই,
তখন তা এত টাইম নিবে না, ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি লোড হয়ে যাচ্ছে। রিজনটা কি, এটার প্রথম যখন আমি ঢুকলাম তখন এটা আমাদের এই যে ডিফল্ট পেজটা আছে স্ট্যাটিক পেজটা সেভ করে রাখে তার ব্রাউজারের ভিতরে। তো এটা আমরা যদি এটাকে বলি লোকাল স্টোরেজ, তো লোকাল আমার ব্রাউজারের মধ্যে লোকালি এটা এই পেজটা সেভ করে মানে স্টোর করে রাখছে। যখন আমি সেকেন্ড টাইম ঢুকলো যেন আমাকে পেজটা আবার দেখায়, ঠিক আছে। এটা হলো ক্যাশ। তো তো আমরা যদি এখন আমাদের ক্যাশিং ফাইলে যাই, আমাদের ওয়েবসাইটে যাই, তো আমরা চাচ্ছিলাম যে এনাবেল ক্যাশিং ফর মোবাইল ডিভাইস। এখন আমাদের ক্যাশ যদি অপশনটা না দিই, যেটা হবে একটা ইউজার যখন ওয়েবসাইটে আবার সেকেন্ড টাইম যাবে তখন কিন্তু ক্যাশ সেভ থাকবে না লোকাল স্টোরেজে। কি হবে, যে সেকেন্ড টাইম আবার নতুন করে লোড নিবে যদি ক্যাশিং এনাবেল অন না করা থাকে, ঠিক আছে। তো এটা হলো এই ক্যাশিং এর কাজ। সো এটা আমাদের এনেবল ক্যাশিং মোবাইল ডিভাইস, এটা আমরা এনেবল করে দিব। তো নেক্সট আসতেছে যে এটা ছিল আমরা অন করতে সেপারেট ক্যাশ ফাইল ফর মোবাইল ডিভাইসেস। এটা আসলে না অন করলে চলবে, অনেকে ইউজ করে কি যারা অ্যাডভান্স ডেভেলপমেন্ট করে তারা মোবাইলের জন্য আলাদা থিম ইউজ করে, আবার দেখা গেছে ডেস্কটপের জন্য আলাদা থিম ইউজ করে, ঠিক আছে। ডেস্কটপের জন্য আলাদা আলাদা প্লাগইন, মোবাইলের জন্য আলাদা আলাদা প্লাগইন। এই যে প্লাগইনের ডিভাইড করতেছে যে আমি এর জন্য আলাদা প্লাগইন, এর জন্য আলাদা প্লাগইন, তখন অনেকগুলা ফাইল লোড নিতে অনেক ইউজ ফাইল তৈরি হয়ে যায়, অনেক ফাইল ক্রিয়েট হয়। এই ফাইলগুলো লোড কমানোর জন্য আমরা এখানে আলাদা সেপারেট ক্যাশ অন করতে পারি মোবাইল ডিভাইসের জন্য। তো যেহেতু আমার এখানে এত অ্যাডভান্স দুটো থিম নাই, 3টা বা 4টা থিম ইউজ করি না একটা প্রজেক্টের জন্য, অথবা অনেকগুলো প্লাগইন ইউজ করি, সেটা আমার লাগতেছে না। মেইনলি এটা আসলে আপনাদের কাজে লাগবে না আনলেস আপনি অ্যাডভান্স ডেভেলপমেন্টে যান। নেক্সট আমাদের অপশন যেটা আছে সেটা হলো এনেবল ক্যাশিং ফর লগড ইন ওয়ার্ডপ্রেস ইউজার্স। এটাও আমরা এনেবল করব না। ফর রিজন কি, আমার ওয়েবসাইট যদি ই কমার্স ওয়েবসাইট হতো অথবা ই কমার্স ওয়েবসাইট হতো, তখন যেটা যেহেতু আমি যদি আমার ওয়েবসাইট লগ ইন করতাম, যদি ধরেন আপনি আপনার ওয়েবসাইটে প্রাইস আছে, এই প্রাইসটা আপনি চেঞ্জ করছেন, আপডেট করছেন, এখন আমি যদি এই এনাবেলটা দিয়ে দিই, সে আমার কাস্টমার, ফর এক্সাম্পল সে আমার কাস্টমার কাস্টমার ক্যাশিং এনাবেল হয়ে গেল, সে এখন কি দেখবে, তার ডিফল্ট পেজটা দেখবে, তার লোকাল ব্রাউজারে যে পেজটা সেভ করা আছে, যে প্রাইসিং সেভ করা সেটা দেখাবে। তখন কি হবে, যে আপনি যে প্রাইস আপডেট করছেন সেটা তার এখন শো করবে না আনলেস আপনি ক্যাশগুলো ক্লিয়ার করেন, ঠিক আছে। সেটা তাই আমরা লগ ইন ইউজারের জন্য সেটা আমরা মানে ক্যাশিং অফ করে রাখবো। ধরুন আপনি ই-কমার্স প্রাইস চেঞ্জ করছেন কিন্তু কাস্টমার এন্ড থেকে প্রাইস চেঞ্জ হয় না, এটা একটা ইস্যু ক্রিয়েট করতে পারে, সেই জন্য আমরা এই অপশন টিক দেব না। তারপর আসতেছে হলো যে স্পেসিফিক টাইম আফটার হুইচ দ্য গ্লোবাল ক্যাশ ইজ ক্লিয়ার। আচ্ছা, কিছু সময় পর পর যে ক্যাশগুলো যে আপনার লোকাল স্টোরেজ আছে অটোমেটিক ক্লিন করে ফেলবে এই প্লাগইনটা। এটা ডিফল্ট টাইম 10 ঘন্টা। সো আমি দেখেন এটা 10 ঘন্টা এটা কিনা চেঞ্জ করতেছি, এখান থেকে জাস্ট এনেবল ক্যাশিং ফর মোবাইল ডিভাইস যেটা এনেবল দেওয়াই আছে সেটা আমি সেভ চেঞ্জ দিই। এটা আমাদের প্রথম অপশন, বেসিক ক্যাশ অপশন যেটাকে বলি, এটা আমরা সেটআপ করে নিলাম। ভাইয়া হ্যালো হ্যাঁ ভাইয়া। ভাইয়া, ইউজার ক্যাচের ওই জিনিসটা ভাইয়া বুঝিনি, ওটা কি বলছিলেন? আর ইউজার ক্যাশ, জি জি জি। আচ্ছা, আপনার ধরেন ই কমার্স ওয়েবসাইট আছে রাইট, ওইখানে আপনি ডেইলি প্রোডাক্টের প্রাইস আপডেট করেন, ঠিক আছে। এখন আপনার কাস্টমার যদি ক্যাশ এনেবল করা থাকে, আপনার ধরেন আগের প্রাইস ছিল, প্রোডাক্টের দাম ছিল $10, ঠিক আছে। এই ক্লায়েন্ট $10 দেখবে তার ইয়াতে যদি ক্যাশ এনেবল করা থাকে। যদি আপনি $15 করেন সেই ক্লায়েন্ট দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত ক্যাশগুলো ক্লিয়ার হবে না, ঠিক আছে। তো একটা ইস্যু ক্রিয়েট হইতে পারে এটার জন্য, রাইট। আচ্ছা এই ভাইয়া, জন্য এটা এই ইস্যুটা ক্রিয়েট না হয় এটা আমরা এনেবল মানে অফ করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা আর ভাইয়া কিছু না। ভাইয়া হুম। ধরেন এইটা আমার ই কমার্স সাইট না, ধরেন আমার পোর্টফোলিও সাইট আর কি, মানে আমার নিজের সাইট, তাও লাগতেছে ওইখানে না, কি? না লাগতেছে না, ও আচ্ছা। লগ ইন জন্য ক্যাশ লাগতেছে লাইফ না। স্প্যানটা কারণ কি? আমরা তো জি জি ভাই বল। আর লাগতেছে না এই কারণে, কারণ আমাদের লগ ইন ইউজারের জন্য আমরা যাচ্ছি কিছু যে আপডেট করবো, সেই লগ ইন ইউজার দেখতে পারে আপডেট গুলোর সাথে সাথে, সেই জন্য আমরা ক্যাশ অফ করে রাখি। হ্যাঁ, লাগতেছে না, জাস্ট একটা ইউজার ইন্টারফেস মানে ওয়েবসাইটে যখন ঢুকবো সেটা জন্য জাস্ট ক্যাশ এনেবল থাকলে এনাফ। ওকে, কেন আমরা আরো কিছু অপটিমাইজেশন দেখবো এখন বাকি আছে। সো নাও আমাদের নেক্সট অপশন হচ্ছে, আচ্ছা আমি এনেবল ক্যাশ দিই, আমি অপটিমাইজ সেভ দিয়ে দিলাম, ডান। আমাদের প্রথম স্টেপ হলো এটা, ফার্স্ট স্টেপ চলে গেল। আমাদের সেকেন্ড স্টেপ আসতেছিল ফাইল অপটিমাইজেশন। ওকে, তো আমরা যদি আমার ওয়েবসাইটে যাই, যদি আমি আমার ওয়েবসাইটে যাই, ফর এক্সাম্পল ভিজিট সাইট দিই, এখানে ওয়েবসাইট লোড নিতে সময় লাগতেছে, একটু বেশি সময় লাগতেছে, এটা খুব একটা পেইনফুল জিনিস, এটা আমি নিজেও হেট করি অনেক, ঠিক আছে। এটা ওয়েবসাইট নিতে সময় লাগছে, ঠিক আছে। তো এখন আমি যদি আমার ওয়েবসাইটে ভিউ পেজ সোর্সে ক্লিক করি, কিসে ক্লিক করছি, রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পরে আমার অনেকগুলো ফাইল আছে, ঠিক আছে। এই যে এখানে সিএসএস ফাইল আছে কিছু, এখানে আমি একবার মনে হয় স্পিড আপ করছি, দেখেন এখানে মিনিফাইড ভার্সনটা রয়ে গেছে, ঠিক আছে। এই যে এইখানে সিএসএস ফাইলগুলো আছে, এগুলো আমরা চাবো যে এগুলো আমাকে কম্প্রেস করে ফেলতে, ঠিক আছে। এগুলো সবগুলো মানে মানে কম, এখন যদি আমরা যদি এটা মিনিফাইড ভার্সন, ফর এক্সাম্পল এটা এসএস ফাইলটা, এটা কিন্তু মিনিফাইড ভার্সন না, ঠিক আছে, এটা কিন্তু জাস্ট নরমাল সিএসএস। তো
তো এই আমরা কিছু মিনিফাইড ভার্সন আছে, আমরা একটু মিনিফাই করে নিব, সবগুলো কম্প্রেস করে নিব এক জায়গায়। তখন যেটা হবে, তখন লোড নিতে একটু কম সময় লাগবে যদি আমরা এনেবল করে দিই। আর আমরা যদি আমরা ডেভেলপার ইউজ করছি, মাঝে মাঝে দেখা যায় যে এই যে কিছু প্লাগইন এর সেটিংস গুলো এগুলো কাজ করে না, যেহেতু ডেভেলপার মাঝে মাঝে ইস্যু করে ফেলে। তো এই জন্য আমি আপনাদের যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন প্রিফার করবো যে একটা প্লাগইন কিনে নিতে। কারণ একটা রিজন হচ্ছে, ধরেন আপনার প্লাগইন সামহাও কাজ করতেছে না, ইস্যু করতেছে, তখন আপনি ডাব্লিউপি রকেটের ওদের সুন্দর মতো সাপোর্টে গিয়ে যদি কথা বলেন, ওরা সুন্দর মতো আপনার এক্সেস নিয়ে ওরা ফিক্স করে দিবে। তখন দেখে যে ওয়েবসাইটের স্পিড এমনি 90 আপ থাকে। ঠিক আছে, অলওয়েজ প্রিফার করবো পেইড ভার্সন ইউজ করা। আচ্ছা, মিনিফাই সিএসএস দিয়ে দিলাম। এখানে কি বলছে, মিনিফাই সিএসএস রিমুভ বাইট স্পেসেস এন্ড কমেন্টস টু রিডিউস দ্য ফাইল সাইজ। আপনার ওয়েবসাইটের মধ্যে সিএসএস ফাইলের মধ্যে এক্সট্রা কমেন্ট থাকে অথবা হোয়াইট স্পেস গুলো থাকে, স্পেস গুলো সবগুলো রিমুভ করে দিবে, সবগুলো এক জায়গায় নিয়ে আসবে মিনিফাই করে। এখানে আর সেকেন্ড অপশন আছে কম্বাইন সিএসএস ফাইল। ঠিক আছে, এটা আমরা অ্যাক্টিভেট করে দিব। এখানে বলা আছে সিএসএস মার্জেস অল অফ ফাইলস ইনটু ওয়ান, সবগুলো নিয়ে এক জায়গায় নিয়ে যাবে। তো এরপর আরেকটা অপশন আছে অপটিমাইজ সিএসএস ডেলিভারি, এটাও আমরা এনেবল করে দিব। এখন এই তিনটা এনেবল করার পর তারপর আমরা সেভ দিব। কারণ এখানে হয়তো বা মিনিফাই সিএসএস দেওয়ার কারণে অনেক সময় ওয়েবসাইটের ইস্যু, মানে ওয়েবসাইটের ডিজাইন ভেঙে যেতে পারে সিএস মিনিফাই করার পরে। সো সেটাকে ঠিকমতো কাজ করতেছেন সেটা আমরা একবার চেক করে দেব। আমি সেভ দিয়ে দিচ্ছি, এখন আমি ওর ওয়েবসাইট আছে সেভ হয়নি। আমি ওয়েবসাইট একটা ইনকগনিটো মোডে ভিউ করে দেখি। আচ্ছা, এখন আসলে স্পিডটা একটু আসছে মনে হয়। আচ্ছা, তো যদি ভিউ পেজ সোর্সে যাই, দেখছেন আগে আগে কি ছিল, আগে অনেকগুলো ফাইল ছিল না এখানে, দেখছিলেন একটু আগে, ওগুলো কিন্তু অলমোস্ট মিনিফাই হয়ে গেছে, মানে এগুলো একসাথে করে ফেলছে, মিনিফাই করে ফেলছে, মানে যতগুলো স্পেস ছিল সবগুলো রিমুভ করে দিচ্ছে, অলমোস্ট অনেকটা রিমুভ করছে। তাও কিছু ফাইল রয়ে গেছে, ওগুলো আস্তে আস্তে রিমুভ করে আমরা আরো কিছু কাজ করবো। যদি আমরা আবার যাই, যদি আমরা এখানে দেখি যেটা স্টাইল ডট, দেখছেন এগুলো সবগুলো, এখানে কোনো স্পেস আছে? কোনো স্পেস নাই, সবগুলো মিনিফাই করে ফেলছে। আগে কিন্তু সবগুলো সোজা সোজা থাকতো, এখানে যত স্পেস সবগুলো প্রায় যতটুকু পারছে ওরা স্পেস রিমুভ করে দিচ্ছে, মিনিফাই করে ফেলছে, এগুলো মিনিফিকেশন। যদি আচ্ছা, যদি আমরা পরের এই যে সিএসএস দেখেন, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের সিএসএস মিনিফাই করছি কিন্তু কোনো ইস্যু করেনি। যদি আমি ইনকগনিটো মোডে যাই, আচ্ছা যদি দেখি যে আমার ওয়েবসাইটে কোনো ডিজাইন ভাঙে নেই, ভাঙে নেই, ইমেজ জড়িত সময় রাখতেছে, কিন্তু আমার কোনো ডিজাইনে কোনো ক্ষতি নেই। আচ্ছা, তাহলে আমি অপশন রাখতে পারতেছি। অনেক সময় দেখবেন যে সিএসএস মিনিফাই করার পরে ওয়েবসাইট ভেঙে যায়, তখন রিকমেন্ড হবে যে সিএসএস মিনিফাই অফ করে দেবো। অফ আচ্ছা, আমি করে দিলে আবার ঠিক হয়ে যাবে। অফ করে দিলে আবার ক্লিয়ার ক্যাশ করলে ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি ইনকগনিটো মোডে কেন ভিউ করছি, কারণ আমার এখানে ক্যাশ সেভ হয়ে আছে, আমার জিনিসটা বারবার দেখাবে, ব্রাউজারের মধ্যে ক্যাশটা সেভ হয়ে আছে, সেকেন্ড টাইম লুক করলে সেম ডিসপ্লে দেখাবে। সো এটার জন্য না থাকে ইনকগনিটো মোডে ভিউ করছি। আচ্ছা, নেক্সট টাইপ দিলাম হলো অপটিমাইজ সিএসএস ডেলিভারি। এটা হলো রেন্ডার ব্লকিং কে অফ করার জন্য এটা শেয়ার করে, এই জন্য আমরা অপটিমাইজ সিএসএস ডেলিভারি টিক দিয়ে দিই। তারপর অনেক সময় দেখা যায় যে কোনো প্লাগইনের কারণে একটা ইস্যু হয়ে থাকে, যে হ্যাঁ এই প্লাগইনের কারণে এই সিএসএস ফাইলটা ইস্যু, তখন আমরা এখানে সিএসএস ফাইলটা দিতে পারি। যেমন ফর এক্সাম্পল ভাইয়া রেন্ডার ব্লকিং কি? রেন্ডার ব্লকিং জিনিসটা, রেন্ডার ব্লকিং হ্যাঁ 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 বলতেছি। হ্যাঁ, রেন্ডার ব্লকিং যখন আপনার ওয়েবসাইটে যখন অনেক সময় এক্সট্রা ফাইল চলে আসে, ঠিক আছে, যখন অনেকজন হিউজ লোড চলে আসে, তখন সার্ভার থেকে কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল আপনাকে, অথবা কিছু ফাইল অথবা কিছু প্লাগইন স্ক্রিপ্ট অনেক সময় ব্লক তৈরি করে। যে কারণে ওয়েবসাইটে দেখবেন অনেক সময় কনসোলে যদি যান, আপনি কনসোলে যান, ইন্সপেক্ট করেন, অনেক কনসোলে যান, আমার আসলে এখানে ইস্যু দেখাবে না, এখানে অনেক সময় অনেক ইস্যু এরর শো করে যে ভাই এই ইস্যুগুলো তৈরি করছে। এই ইস্যুগুলো বন্ধ করার জন্য আমরা মাঝে মাঝে এই প্লাগইন, এই যে এখানে কিন্তু আমরা কোনো এক্সট্রা কোনো মানে ব্যাক এন্ডে যে কাজ করতেছি না, আমরা একটা প্লাগইন ইনস্টল দিছি, প্লাগইন সব কাজ করতেছে, কিছু জিনিস চেক দিছি, সেখানে ওর কাজগুলো করে নিচ্ছে। এই ইস্যুগুলো যেন ব্লক না, আর কিছু জিনিস থাকে সার্ভার থেকে হয়, আপনি যে হোস্টিং সার্ভিস ইউজ করতেছেন ওইটার কারণে ইস্যু হয়ে থাকে মাঝে মাঝে। ঠিক আছে, ওইখানে কিছু ফাইল থাকে যে সার্ভার থেকে ঝামেলা করতেছেন, তখন ওইটা হোস্টিং প্রোভাইডারের কথা বলে সার্ভারের ডাউন ইস্যুগুলো সলভ করে নিতে হয়। যে সবসময় যে আপনার ওয়েবসাইটের কারণে ইস্যু হবে সেরকম না, মানুষ সার্ভারে কিছু ইস্যু থাকে, ওইটা আপনার হোস্টিং প্রোভাইডারের কথা হলে ওরা অনেক কিছু সলভ করে দেবে। তো আমরা যদি নেক্সটে যাই,
যে রিমুভ jQuery migrate, এটা আমরা টিক দিতে পারি ওয়েবসাইট। তারপরে মিনিফাই জেএস জাভাস্ক্রিপ্ট ফাইলস, সেম ভাবে যেমন HTML মিনিফাই ফাইলস CSS মিনিফাই, সেম ভাবে জাভাস্ক্রিপ্ট গুলো স্পেস গুলো রিমুভ করে সব একসাথে হয়ে যাবে। এই সেম ভাবে এগুলো সব কম্বাইন করে নিব আমরা। এই তিনটা টিক দেওয়ার পরে আমরা সেম ভাবে সেভ করে নেব একবার। সেভ চেঞ্জেস যাওয়ার পর চেক করে দেখবো যে আমাদের ওয়েবসাইটে কোনো ক্ষতি হয়েছে কিনা। যদি ক্ষতি হয়ে থাকে সেটা আমরা আনটিক দিয়ে দিব। আমি সেভ দিয়ে দিলাম। ওকে, আশা করি সেভ হয়ে গেছে। এখন যদি আমি ওয়েবসাইটে যাই, রিলোড দিই, আরেকটা ট্যাব ইনস্টল করা আছে। আচ্ছা, এটাতে দেখি ভিউ পেজ সোর্স দিয়ে দেখি কোনো ইফেক্ট পড়ছে কিনা আমার জেএস ফাইলে। আচ্ছা, আমার জেএস ফাইলে যদি দেখি, কন্ট্রোল এস করছে, আচ্ছা অনেকগুলো ওয়েবসাইট জেএস ফাইল মিনিফাইড হয়ে যাওয়ার কথা। মিনিফাইড হয়ে থাকে সেটা আমরা সার্চ করব। আচ্ছা, তেমন আমার কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল নাই, তেমন একটা প্লাগইন ইউজ করি যার কারণে ওরা মিনিফাইড তেমন কিছু করতে হয় না। আচ্ছা, এখানে জাস্ট একটা ফন্ট পাইছিলাম আমার এখানে স্ক্রিপ্ট ফাইল, ঠিক আছে। এটা দেখেন একটা ডেটা লোড দিচ্ছে রকেটের, সেটা ওরা আগে থেকে জাস্ট মিনিফাই ইউজ করার জন্য ওরা এটা মিন করে মিনিফাই করে নিয়েছে অলরেডি, ঠিক আছে। এই মিনিফাই ভার্সন ছিল না, এটা জাস্ট নরমাল জেএস ফাইল ছিল। যদি আপনার এখানে আরো জাভাস্ক্রিপ্ট কিছু এক্সট্রা প্লাগইন ইউজ করে থাকেন, যদি অনেক বড় সাইট হয় এগুলো আপনার অনেকগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি হবে, অনেকগুলো এক্সট্রা ফাইল থাকবে। ওগুলো যখন এগুলো কিন্তু মিনিফাই থাকবে না প্রথম দিকে, অনেক সময় মিনিফাই অপশন ইউজ করা হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম টাইম যখন মিনিফাই থাকবে না তখন আপনি মিনিফাই এই চেক করতেছিল আপনার ওই ফাইলগুলো মিনিফাই করে দিবেন। যেমন আমাদের সিএসএস ফাইল অনেক সময় প্রথম দিকে দেখছিল অনেকগুলো সিএসএস ছিল, মিনিফাই অবস্থা ছিল না, নরমালি ছিল। মিনিফিকেশন দেওয়ার পরে ওটা মিনিফাইড হয়ে গেছে। তো আমরা তো ওয়েবসাইট চেক করি যে আমাদের ওয়েবসাইট ভাঙছে কিনা। যেহেতু আমাদের ওয়েবসাইটে তেমন জাভাস্ক্রিপ্ট কিছু করা হয় নাই, ওয়েবসাইট তেমন ক্ষতি হবে না, আমাদের ওয়েবসাইটে তেমন কোনো ইস্যু হয় নাই। আচ্ছা, তারপর যদি আপনার ওয়েবসাইটে যদি ইস্যু হয় যে আমি এইসব ট্রিটমেন্ট দেওয়ার পর আমার ওয়েবসাইটের অনেক সময় ইস্যু হইতেছিল যে হ্যাঁ আমার ওয়েবসাইট ভেঙে গেছে, তখন আপনি এগুলো আনচেক দিয়ে দেবেন। আনচেক দিয়ে ক্যাশগুলো ক্লিন করে নেবেন, তখন আবার আগের মতো ওয়েবসাইটে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, নেক্সট একটা অপশন লোড জাভাস্ক্রিপ্ট ডিফল্ট, এই অপশনটা আমরা চেক দিয়ে দিতে পারি। এটা আমাদের জাভার রিসোর্স গুলো মানে লোড হতে একটু কম সময় নেয়, এটা আমাদের লোড টাইমে একটু ইফেক্ট ফেলে। যদি আমাদের ওয়েবসাইটে যাই, যদি আমরা সঙ্গে সেভ অপশন দিয়ে দিই, মোট কথা একটা একটা করে চেক করবো আর একটা একটা করে দেখবো, সমস্যা হ্যাঁ হলো ওটা আপনাদের মেন কথা হচ্ছে যদি আপনারা আরো ডেপ জানতে চান, হ্যাঁ আমি একটা বিষয় আমি অনেক বেশি জানতে চাচ্ছি যে আসলে যদি এখন প্রত্যেক জিনিস এক্সপ্লেন করা হয়, ভিডিও ঢুকে দেখা হয়, এটা অনেক ইউজ টাইম যাবে। সবচেয়ে বেটার হয়ে জানেন, ধরেন আপনি যদি একটা প্লাগইন ইউজ করেন অথবা কোনো কিছু ইউজ করতেছেন, যে কোনো প্লাগইন হোক, প্রত্যেকের ডকুমেন্টেশন থাকে। ওরা কিন্তু ডেটাবেস নিয়ে আলাদা একটা আর্টিকেল লিখছে, তারপর ওদের সিডিএন নিয়ে 11টা আর্টিকেল আছে, প্রিলোড নিয়ে 6টা আর্টিকেল আছে, অপটিমাইজেশন 29টা আর্টিকেল আছে। এখানে আমরা অপটিমাইজেশন কি করছি, আমি যদি আমাদের প্লাগইনে যাই, আমাদের অপটিমাইজেশন এখন ফাইল অপটিমাইজেশন চলতেছে আমাদের এখানে কি জাস্ট কয়েকদিন ঠিক দিছি, কিন্তু ওরা কেন ঠিক দিছি কেন ঠিক দেয় নেই প্রত্যেকটা, আমি যেমন শর্টকাটে বলতেছি, ওদেরটা কিন্তু অনেক ডেপথ। ওরা কিন্তু 29টা আর্টিকেল লিখছে জাস্ট এই যে ফাইল অপটিমাইজেশন ফিচারটা নিয়ে, ঠিক আছে। এই চাইলে আপনার এগুলো নিয়ে যত পড়বেন, যত ঘাটবেন, তখন তত আইডিয়া হবে যে আমার কি কি করা উচিত, আর অপটিমাইজ আরো কিভাবে বেটার করা যায়। আপনি এগুলো একটু প্লাগইন এগুলো দেখুন, আর ছোট টিপস এন্ড টিউটোরিয়ালস দিয়ে রাখছে। তারপর এই যে প্লাগইনস ইউজ করা, থিমস ইউজ করা নিয়ে, ই-কমার্স নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে ওরা কিন্তু ওদের ডকুমেন্টেশন অফিস বলে দেওয়া আছে। ইভেন যদি বলেছেন যে আচ্ছা ভাইয়া আমি তো ভিডিও বানিয়ে রাখতেছি, আপনার ভিডিও কেন ক্লাস ভিডিও কেন দেখুন, অনেক এখানে যদি টিউটোরিয়াল যান ওরা এটা দিয়েছে একদম A to Z। আমি এত কিছু জানলাম কেন, হ্যাঁ ভাই এই যে এরকম না যে আমি মুখস্থ বলতেছি আপনাকে, জিনিসটা এমন না, জিনিসটা কিন্তু ওদের ভিডিও দেওয়া আছে যে ভাই এই জিনিসটা ঠিক দিলে এটা হবে, এই জিনিসটা ঠিক দিলে এটা হবে। ওরা সুন্দর মতো প্রত্যেকটা জিনিস, এই যে ফাইল অপটিমাইজেশন কেন ঠিক দিব কেন ঠিক দিব না, কোনটা দিলে কি হবে, সুন্দর মতো ওরা কিন্তু এখানে এক্সপ্লেইন করে দিয়েছে, ঠিক আছে। যখন ক্লাস শেষ হবে আপনাদের উচিত হবে যে প্রত্যেকটা ভিডিও আরেকবার করে দেখা, এই যে প্রতিদিন ভিডিও দেখা, যে কোনো ভিডিওতে কি কি বলছে, কোনটা আপনার জন্য বেস্ট হবে। এরকম না যে হ্যাঁ আইমান ভাই তো এটা ঠিক দিচ্ছে আমি এটা ঠিক দিব, দেখা গেছে আপনি অপশন ঠিক দিয়েছেন আপনার ওয়েবসাইট ভেঙে গেছে, ঠিক আছে। তো এইসব ইস্যু না হয় তখন কিন্তু আরো এইসব ভিডিও আছে যে বেস্ট অফ সেটিংস কোনটা হবে,
যেটা আপনি ইস্যু করেন সেই সেটিংসটা আপনি স্কিপ করে দেবেন। এটা হচ্ছে আমাদের রুলস। তো আমি সবাইকে প্রিফার করব ক্লাস শেষে অবশ্যই এই ভিডিওগুলো একবার করে চেক করে দেখবেন এখানে কি বলা হয়েছে। আর অনেক সময় দেখা যায় আমাদের যেহেতু ডেভেলপার্সের মাঝে মাঝে দেখা যায় আমরা যে মিনিফাই করছি তো আমাদের কাজ করে না, মাঝে ওয়েবসাইট ব্রেক হয়ে যায়। যেটা পেড প্লাগিনে দেখো ঝামেলা করে, পেড প্লাগিনে ঝামেলা হয়েও থাকে, সেটা আমরা সাপোর্টে গিয়ে কথা বলে ওটা ইজিলি ফিক্স করে, ওরা ফিক্স করে দেয়, আমাদের কিছু করতে হয় না। আচ্ছা, আর তার উপর যদি আরেকটা নিয়ে দেখাই, যদি আচ্ছা একটু আচ্ছা কিছু জাভাস্ক্রিপ্টের থিম ফাইল থাকে, যদি অনেক সময় যদি দেখা যায় এই থিম ফাইলে কোনো ইস্যু হচ্ছে, ঠিক আছে, তখন আমরা এই থিম ফাইলটা এখানে ফাইলটা এখানে দিই, ওই ফাইলটা বাদে বাকিগুলো মিনিফাই করা হবে। যদি আমাদের অন্য থিম ফাইল আমরা এক্সপ্লোর করতেছে না, যেটা ইস্যু করতেছে না। তারপর আমরা যদি আমাদের নেক্সট অপশনে যাই, সেটা মিডিয়া। মিডিয়াতে গেলে যদি দেখায় লেজি লোড ফর ইমেজেস, তো লেজি লোড জিনিসটা কি সেটা যদি আমি একটু বুঝাই, আমি এনেবল করে ফেলে বুঝবেন। আচ্ছা, এনেবল ফর ইমেজেস, এনেবল ফর আইফোন ভিডিওস, আচ্ছা রিপ্লেস ইউটিউব আইফোন, যেটা আমাদের ইউটিউব লিংক নাই ওয়েবসাইটে, তো আমি এনেবল করে রাখি। আচ্ছা, তারপর আমি সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এখন আমি দেখাবো এটা আসলে মেইনলি কিভাবে কাজ করে। আচ্ছা, আমি তো সেভ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, কারণ এটা ফর এক্সাম্পল আমি ছিলাম। এখন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইট ছিল এটা, লোড দিয়ে নিই, তাহলে আমি আরেকটা নিউ ইনকগনিটো সেটাতে লোড দিই। তাও ইস্যু অনেকগুলো সলভ হয় না, তাও অনেক সময়, আচ্ছা 2 সেকেন্ড অনেক সময় নিচ্ছে। এখন আমাকে নিয়ে আপনি দেখাই, যদি আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে এই লেজি লোড আমি আসলে এনাবেল করছি, এনাবেল করছি এখানে দিছিলাম আসলে। আমি আমার লেজি লোড এনাবেল করেছি। লেজি লোড আসলে কিভাবে কাজ করে, যখন আমি একটা ওয়েবসাইটে যাব, এখন কিন্তু আমার যদি আমি এখান থেকে নেটওয়ার্কে যাই, নেটওয়ার্কে ফিল্টার, এই যে ফিল্টার অপশন আপনার হয়তো আপনার অফ থাকতে পারে, ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর এখন কিন্তু লোড দেখাচ্ছে না, আমি আমার ওয়েবসাইটে আছি, এখনো পুরো ওয়েবসাইট লোড নেয় না। বাই ডিফল্ট যেটা হয়, যখন আপনার এই লেজি লোডটা ডিসেবল করা থাকবে, যখন লেজি লোড আপনার ওয়েবসাইট ডিসেবল করা থাকবে, তখন যখন আপনি ওয়েবসাইটে যাবেন, তখন ওয়েবসাইটে কি করে জানেন, এই ফুল পেজটা লোড নেয়, ফুল পেজটা একসাথে লোড নেয়। ঠিক আছে, একসাথে লোড নেওয়ার কারণে যেটা হয়, এটা অনেক সময় নেই লোড নিতে, যেটা কারণে মানে একটু সময় নেই, যেটা একটু অ্যানোয়িং। তো ওই সময়টা যেন অফ করতে হয়, সেটা যেন লেজি লোড এনেবল করে দিচ্ছি। আর এখন আমি যখন স্ক্রল করি, তারপর যে সেকশনটা লোড নিবে, ঠিক আছে, এখানে কিছু ইমেজ থাকে আমার, দেখছেন এখন লোড নিছে, ইমেজগুলো দেখছেন, এগুলো ফাইল, এই ইমেজটা এখন লোড নিচ্ছে যখন আমি স্ক্রল করছি। নরমালি কিন্তু বাই ডিফল্ট সবগুলো একসাথে লোড নিত, এখন কিন্তু আমার দেখেন এখানে কিন্তু আমি যতগুলো স্ক্রল করছি ওই অনুযায়ী ইমেজগুলো লোড নিছে। এখন আমি আর টু যাই নিচে নামি, তখন যে এই বাকিগুলো লোড নিবে, আমি আর নিচে যাই, দেখছেন এগুলো এখন লোড নেয় না, আগে থেকে কিন্তু লোড নিয়ে বসে থাকে না, এটা অনেক পরে যে লোড নিচ্ছে, যখন আমাকে শো করছে তখন যে লোড নিচ্ছে, আগে থেকে লোড নিয়ে বসে। এটা কিন্তু আমাদের ওয়েবসাইট অনেক টাইমে বাঁচায়, যে শুধু আমার এই প্রথম যতটুকু দেখবো ততটুকু আগে লোড নিবে, তারপর যে সেকশনে যাবো তারপর ওই সেকশনে লোড নিবে। এখন আমি আর টু নিচে নামি, আরো ইমেজ শো করতেছে, দেখছেন আস্তে আস্তে লোড নিতেছে, আমি যেটা দেখবো সেটা লোড নিবে, এক্সট্রা কোনো হিউজ জিনিস কোথায় লোড নিয়ে বসে থাকবে না। আমি আর টু নিচে যাবো, এখন আমার এই ফাইলগুলো লোড নিয়ে বসে আছে, বুঝছেন, অনেকগুলো ফাইল অটোমেটিক, মানে আমি যেটা দেখি সেটা আমার লোড, এটা হলো লেজি লোড, মানে আমার যেটা দেখা দরকার আমাকে যেটা শো করবে সেটাই লোড নেবে তখন। বাই ডিফল্ট আগের থেকে সবকিছু মানে একসাথে লোড নিয়ে টাইম নষ্ট করবে না, যেটা আমার ওয়েবসাইটে অনেক হিউজ টাইম নেই। যা টু যাই, এখানে আরেকটা ইমেজ আছে, এটাও লোড নিয়ে নিছে। এই লেজি লোডের জিনিস আপনারা ক্লিয়ার হয়েছেন, যেটা কি আমরা কাজ করে, যদি বাই এই দেখেন এখানে দেখেন লেজি লোড ডট বিন ডট জেএস, দেখছেন এখানে আগে ছিল না, এটা হলো এনেবল হয়েছিল ডাব্লিউপি রকেটের কারণে। এটা লেজি লোড, এটা লেজি লোড এখানে দিয়ে দিয়েছে, লেজি লোড হচ্ছে, এটা মানে এটা দেরিতে শুরু হচ্ছে, আমি যখন দেখবো তখন আমার দেখাচ্ছে, সেটা সহজ বাংলা যেটা বলি আর কি। আচ্ছা, এরপরে আসেন, এরপর ডিসেবল ইমোজি। আপনার ওয়েবসাইট ইমোজি থাকতে পারে, অনেক সময় ইমোজি যদি আপনি ইউজ করে থাকেন তাহলে আপনি এটা অফ করে দিবেন, আর যদি না আমার ওয়েবসাইট ইমোজি রাখবো না তখন আপনি ডিসেবল করে দেবেন। অনেক সময় ইমোজি থাকতেই পারে, সেগুলো রেন্ডার করে ব্লক করে দিবেন, রেন্ডার হবে না, ব্লক করে রাখবেন। তো এটা দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দেবেন। আর কোন এখানে, আর যদি বলি নেক্সট যদি আমি দেখি, enable WP webp cache, আচ্ছা এটা না, এটা রাখতেছে না, আর disable the webp framework, এটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই। আচ্ছা, যদি তারপর আমরা যদি যাই
প্রিলোডিং। আচ্ছা, এখান থেকে আগে থেকে একটা প্রিলোড অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, অ্যাক্টিভেটিং প্রিলোডিং যেটা হয় যে অনেক সময় দেখা যায় এখানে লেখা আছে when you enable preloading w.preload generate cache starting file with the links on your home page, ঠিক আছে? আচ্ছা, এটার সাথে আমি এটাও অ্যাক্টিভেট করে দিই, অ্যাক্টিভেট সাইট ম্যাপ ক্যাশ প্রিলোডিং। আচ্ছা, একটা জিনিস বুঝিয়ে দিই আমি এখানে, প্রিলোডিং জিনিসটা আমি একটু বুঝাচ্ছি জিনিসটা কেমনে কাজ করে। তার আগে আরেকটা কাজ করতে হবে আপনাকে, যে অ্যাক্টিভেট সাইট ম্যাপ বেস ক্যাশিং প্রিলোডিং। আপনাদের ইউএসট এসইও প্লাগইন নিয়ে কাজ করানো দেখা আছে অবশ্যই ভাই। জি ওইখানে আপনাদের দেখানো হয়েছে কেমনে সাইট ম্যাপ রেডি মানে একটা ওয়েবসাইট সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে, রাইট? বা র্যাঙ্ক ম্যাথ দেয়া দেখাইছে আচ্ছা, র্যাঙ্ক ম্যাথ দেখা, ইউএসট এসইও দেখা, যেটাই দেখাক আপনাকে সাইট ম্যাপ ক্রিয়েট হবে না ওয়েবসাইটে। এই সাইট ম্যাপটা কেমনে হবে? আপনি যদি এখানে যান, ধরুন আমার ওয়েবসাইট /wp মনে হয় site.xml sitemap.xml। হ্যাঁ, যেহেতু আমার সাইট ম্যাপ ক্রিয়েট করা হয়েছে তাই কিন্তু লিংকটা দেখাচ্ছে। এবার বুঝছেন, যদি সাইট ম্যাপ ক্রিয়েট করা না থাকে তাহলে লেখা হতো যে ক্রিয়েট আ সাইট ম্যাপ ফর ইউর ওয়েবসাইট। আমার সাইট ম্যাপটা ক্রিয়েট কিসে দিয়ে হয়েছে? ইউএসটি দিয়ে ক্রিয়েট করা হয়েছে। আর আপনারটা হয়তো অন্য কোনো ভাবে আপনি ইউএসটি অন্য কোনো ভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করে রাখছেন। এই সাইট ম্যাপ লিংকটা দেখাই নাই, জি সাইট ম্যাপ তো আমাদের দেখাই নাই। আচ্ছা, তো আপনার যখন সামনে যখন আরো ক্লাস হবে তখন, আচ্ছা ক্র্যাশের পর আরো অনেক ক্লাস আরো আপনাদের ক্লাস শেষ না, আরো স্টুডেন্ট বাকি আছে, তখন আপনারা দেখা হবে যে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে, ওয়েব মাস্টার নিয়ে কাজ করতে আর কিছু দেখানো হবে, তখন এগুলো কভার করা হবে। ভাইয়া জি আপু, কোশ্চেন একটু পরে নিচ্ছি, ঠিক আছে? একটু পরে ভাইয়া একটু যদি স্লোলি বলতেন, মানে সবার মনে হয় একটু প্রবলেম হচ্ছে ফাস্ট বলার কারণে। জি ভাই একটু স্লো বলেন একটু। ও শিট, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু আগে যাই, বেশি আগে চলে গেছি মনে হচ্ছে। মিডিয়া পর্যন্ত আপনাদের আশা করি সবার ক্লিয়ার হয়েছে যে লেজি লোড কি জিনিস এবং অপটিমাইজ আমরা কেমনে করলাম, মিনিফাই কেমনে করলাম, ঠিক দিয়ে দিয়ে। জি যদি ভাই ক্লিয়ার চ্যাট বক্সে লেখেন। জি হইছে। যাদের ক্লিয়ার হয়েছে হ্যাঁ লেখেন চ্যাট বক্সে, আর যাদের ক্লিয়ার না সেটাও লিখতে পারেন হ্যাঁ ভাই ক্লিয়ার হয় নাই। ক্যাশ লাইফ স্প্যানটা বুঝি নেবে। ক্যাশ লাইফ স্প্যান কথা বলছেন? জি ভাই, ওটা মানে ক্যাচের মধ্যে ছিল মনে হয়। আচ্ছা, ক্যাশ লাইফ স্প্যান এটা, আচ্ছা হ্যাঁ। এটা হলো ওয়েবসাইটে ক্যাশ কতক্ষণ পর পর ক্লিয়ার হবে অটোমেটিক, মানে আপনি কিছু করবেন না, বাই ডিফল্ট কি করি আমরা এখান থেকে ক্লিক করে পার্টস ক্যাশ দিয়ে দিই, ঠিক আছে, প্রিলোড পার্টস ক্যাশ দিয়ে দিই, ক্লিয়ার ক্যাশ দিয়ে দিই, ঠিক আছে, মানে সব ক্যাশ যা আছে সব ক্লিয়ার করে ফেলো। এটা হলো মানে আমরা নিজেরা করতেছি, তাহলে ওয়েবসাইটে যত ক্যাশ থাকবে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা না করি তাহলে একটা অবশ্যই একসময় অনেক হিউজ ক্যাশ জমা হয়ে যাবে, সেটা যেন না হয় অটোমেটিক যেন ক্যাশগুলো ক্লিন করে থাকে, সেটা টাইমিংটা এটা 10 ঘন্টা পর পর তুমি অটোমেটিক ক্যাশগুলো ক্লিন করে ফেলো। এবার বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আমরা ছিলাম প্রিলোডে। প্রিলোডিং এর আসার আগে, অ্যাক্টিভেট প্রিলোডিং এর আসার আগে আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি যে এটা যখন টিক দিবেন, কেন টিক দিচ্ছেন একটু করে ডিসক্রাইব করতেছি। তার আগে আমি দেখাচ্ছি অ্যাক্টিভেটিং সাইট ম্যাপ বেসড ক্যাশ প্রিলোডিং। ঠিক আছে, আপনারা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন আপনাদের হয়তো দেখানো হবে যে সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে, যখন সাইট ম্যাপ ক্রিয়েট করবেন একটা লিংক পেয়ে যাবেন, জাস্ট শেষে লিখবেন কি, যদি আপনি তখন যদি লেখেন wp sitemap.xml, যদি কিছু লেখেন, যদি সাইট ম্যাপ ক্রিয়েট করে থাকেন তখন যে এই জিনিসটা পাবেন যে তোমার ওয়েবসাইটে সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে, আমার শো করতেছে যে আমার একটা লিংক তৈরি হয়ে গেছে। যদি ক্রিয়েট করা না থাকে তখন আপনাকে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। আর যদি আপনাদের ক্লাসে সেটা এখনো না দেখানো হয়, সেটার জন্য আপনি ইউটিউবে যাবেন, ভাইয়া অনেকগুলো ইউএসটিএস এর ভিডিও আছে, একটা দেখলে আপনার ওটা কভার করে নিতে হবে, এটা জাস্ট 2 মিনিটের কাজ, ঠিক আছে? জাস্ট ইউটিউবে গিয়ে করুন ভিডিও ইউএসটিএসও লিখতে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, তার মধ্যে একটা দেখে নিবেন, ওটার মধ্যে দেখা যাচ্ছে সাইট ম্যাপ ক্রিয়েট করতে ইউএসটিএস। আশা করি সবার জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর যে সাইট ম্যাপের লিংকটা আছে এটা কপি করবেন, কপি করে আমাদের যে এই যে এক্সএমএল এখানে পেস্ট করবেন, অথবা আপনি চাইলে এটা এনেবল করতে পারেন, সেটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে। আমার যেহেতু ইউএস প্লাগইন দিয়ে এটা করা আছে, অটোমেটিক এই প্লাগইনটা ডিটেক্ট করে নেওয়ার সাইট ম্যাপ অলরেডি আছে, আমার কিছু করতে হবে, তো আমি লিংকটা দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত কি বুঝেন না? চ্যাট বক্সে লিখতে পারেন। ভাই র‍্যাঙ্ক ম্যাপ দিয়ে যদি আমরা করি তো ওটার সাইড ম্যাপ এখানে দেওয়া যাবে না? হ্যাঁ করা যাবে, র‍্যাঙ্ক ম্যাপ দিয়ে সাইট ম্যাপ করা যায় নরমালি, ইভেন ইউএসটিএস ছাড়াও করা যায়, এমনিও করা যায়, নরমালি করা যায়, অনেক ভিডিও আছে ইউটিউবে দেখে নিতে পারেন। ইভেন আমাদের কোডমিটে অনেক ভিডিও আছে, জাস্ট গুগলে কোডমিট লিখে ইউএসটিএস এর প্লাগইন লিখলে চলে আসবে, অনেকগুলো ভিডিও পেয়ে যাবে। ওকে আচ্ছা আচ্ছা, তারপর আমি যেটা দিব এখানে আমি সেভ চেঞ্জ দিয়ে দেব। এখন জিজ্ঞেস করি যে
প্রিলোডিং কেমনে কাজ করে। যদি আমরা এখানে যদি যাই, আচ্ছা লোড নেই, ওকে, when you enable preloading wclock generate the cache starting with the links on your home page followed by the sidebar। আচ্ছা এটা অবশ্য আমরা বুঝি নাই, কি বলছি কিছু বুঝি না, আছে না বুঝি নাই সমস্যা নেই। যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, যদি এখানে যাই, আশা করি প্রিলোডিং কাজ করবে, মাঝে মাঝে ডেভেলপারশনের কাজ না করে। আচ্ছা যদি ইন্সপেক্ট করি, এখন আমি যে সোর্সেসে যাই, তো নেটওয়ার্কে যাই, নেটওয়ার্ক থেকে যদি আমি অলে ক্লিক করি, ঠিক আছে, যদি আমি এখান থেকে হোভার করি, আমাদের পেজ যেমন হয় জানিস, আচ্ছা আমি একটা পেজ ক্রিয়েট করি, তাহলে বুঝবেন যে কেমনে কাজ করতেছে। নরমালি আসলে বোঝানো সম্ভব হবে না। পেজ ক্রিয়েট করে নেই, আচ্ছা তো বেসিক্যালি প্রিলোডিং আমি এভাবে বলি, প্রিলোডিং কেমনে কাজ করে। যদি আপনার ওয়েবসাইটের মধ্যে ফর এক্সাম্পল যদি আমরা অ্যামাজন শপে যাই, এখানে আসলে কাজ করবে, এটা আমি দেখাতে পারবো। যদি আমি অ্যামাজন শপে যাই, ইন্সপেক্টে যাই, আমি যখন কোনো লিংকে হোভার করব, সে কি করবে, আগে থেকে ডিটেক্ট করে রাখবে যে আমি এই পেজে যাব, সে সাথে সাথে ওই পেজটা আগে থেকে লোড নিয়ে নেবে। আমি যদি এখন আমি এই লিংকে ক্লিক করি, আর কি প্রিলোডিং ইউজ করে নেই, আচ্ছা করছে, এটা নিচ্ছে, রেজিস্ট্রিং ক্লিক করি। আচ্ছা ওদের ওয়েবসাইট আমি ওদের যেহেতু ব্যাকএন্ড থেকে অপটিমাইজ করা আছে, সেটা আমার সাথে কম্পেয়ার করা লাভ হবে না। তো বেসিক্যালি যেটা হয়, আমি যখন লিংকটা যখন হোভার করব, সে যখন লিংকটা আইডেন্টিফাই করতে পারবে, তখন সাথে সাথে ওই পেজ যে লিংকটা আছে, ওই লিংকটা অটোমেটিক আগে থেকে মানে লোড মানে ক্যাশ ফাইলটা সেভ করে নিবে। আমি ক্লিক করার সাথে সাথে ওই পেজের সাথে সাথে চলে আসে, ঠিক আছে, মানে আগে থেকে রেন্ডার হয়ে যাবে। আমি আবার রিলোড দেই, আমি আমার ওয়েবসাইটে চাই, ওকে, মানে পেজ ক্রিয়েট করে নিই, ডেমো 1 দিয়ে পাবলিশ দিয়ে নিই। আচ্ছা একটা ওয়েবসাইট ক্রিয়েট পেজ ক্রিয়েট করেছে, আমি এখন একটা কাজ করি, আমার এই পেজটা আমি ধরাই দিই, পেরেন্টসে গিয়ে মেনুস, আচ্ছা আমার ডেমো ওয়ানটা আমি মেনুতে অ্যাড করে দিই। এগুলো কিন্তু একটা লিংক, এটা একটা পেজ। যদি আমার প্লাগইন ঠিকমতো কনফিগার করে থাকি, আশা করি এটা কাজ করবে। আচ্ছা তার আগে আমি ক্যাশগুলো ক্লিন করে নিই। আচ্ছা আমি যেটা করছি বেসিক্যালি, আমার ধরেন আপনার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, ফর সাপোজ অনেকগুলো পেজ আছে ওয়েবসাইটে, আপনি আপনার WP রকেট সেটিংসে গিয়ে যদি প্রিলোডিংটা অ্যাক্টিভেট করে থাকেন, তখন যেটা দেখা যাবে, সামনে প্রিলোডিং এ যাই আমরা, জাস্ট এই জিনিসটা ঠিকমতো দেওয়া থাকলে আর সাইটগুলো অ্যাক্টিভেট করা থাকলে, আপনি যখন আপনার ওয়েবসাইটে যাবেন, আচ্ছা এই ওয়েবসাইট চলে আসছে। এখন যদি আমি ইন্সপেক্ট করি, আশা করি কাজ করবে যদি প্ল্যানিং ঠিকঠাক থাকে। আচ্ছা আমি এখন যদি নেটওয়ার্কে যাই, অলে ক্লিক করি, আমি যেন হোভার করি, আচ্ছা না আমাদের প্রিলোডিং এখানে কাজ করতেছে না। আচ্ছা যদি আমরা এখন ওভার করি, আসলে কাজ করার কথা। আচ্ছা বেসিক্যালি যেটা হচ্ছে, যখন আমরা অ্যাক্টিভেটিং প্রিলোডিংটা দিব, যদি কোনো পেজে আমরা যদি ওয়েবসাইট পেজ হয়ে থাকে, সেটা আমরা হোভার করি, সেটা হবে যেটা কি এই লিংকটা সে আগে থেকে আইডেন্টিফাই করে নেবেন, তখন এখানে চলে আসবে হচ্ছে demo.1.html, এই ফাইলটা আগে থেকে সে লোড নিয়ে রাখবে তার সার্ভারের মধ্যে। যেহেতু আমরা এই ইস্যুটা আমি ফেস করতেছি এখন, যে আমার যেহেতু ডেভেলপার ইউজ করতেছি, যেটা মেইনলি হয় যে এখন একটা ইস্যু ফেস করতেছি আমি, যে আমার এখন প্রিলোডিংটা কাজ করতেছে না, ফর এক্সাম্পল। তো আচ্ছা আমরা একটা কাজ করতে এনেবল লিংক প্রিলোডিং দিয়ে সেভ চেঞ্জেস অপশন কেন বলছি। আচ্ছা আচ্ছা চেক করে দেখি আমরা, এখন পাইছি সাইট সফটওয়্যারটা আসলে দিবে।
আরেকবার চেক করে দেখি। আমি ক্লিয়ার করি হাইট এরিয়াস আচ্ছা, এখন আমি ইনস্টল করে দেখি। আশা করি এখন কাজ করবে দিয়ে নেটওয়ার্কে অল। এখন আমি যখন হোভার করি দেখছেন, এবার বুঝতে পারছি নিচে কেমন কাজ করছে, এমন কাজ করছে। সেটা কি করছে, আমি কিন্তু লিঙ্কে হোভার করছি, আর কিছু করিনি। সে কি করছে, আমি যখন লিঙ্কে হোভার করছি সে আগে থেকে ধরে আমি পেজে যাব, সে আগে থেকে লোড নিয়ে নিচ্ছে পেজটা। আমি কিছু করিনি, আমি হোভার করছি, সেই পেজটা আগে থেকে লোড নিয়ে গেছে। এই যে পেজটা আগে থেকে লোড নিয়ে রাখছে, আমি যখন ওয়েবসাইটে যাই এই পেজটা অনেক স্মুথলি ফাস্ট দেখছেন কত অনেক দ্রুত লোড নিয়ে গেছে। মানে সে এই ক্যাশ ফাইলটা আগে থেকে তার ইয়াতে ব্রাউজার লোকাল স্টোরেজে সেভ করে রাখছে, দেন আমাকে জিনিসটা শো করাচ্ছে। এটা হলো অ্যাক্টিভেটিং প্রিলোডিং। এই জিনিসটা ইউজ করার কারণে আমাদের ওয়েবসাইটের মানে অপটিমাইজেশনটা অনেক দ্রুত হয়। যে আমি একটা জিনিসটাকে হোভার করবো, যদি আমি এটা এনেবল না করে রাখি তাহলে কি হতো, তাহলে যেটা হতো আমি আবার বলি, প্রিলোডিং হচ্ছে ধরেন আপনার এই জিনিসটা অফ করা আছে, ঠিক আছে, অরিজিনাল অফ করা আছে, আমি অফ করে দিই। অফ করে দেওয়ার পর চেঞ্জটা আমরা দেখব। অফ করে দিলে কি হয়, আমার ওয়েবসাইটে কোনো প্রিলোডিং অ্যাক্টিভ করা নাই, ঠিক আছে। আমি এখন যেটা করব সেটা আমি আমার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে রিলোড দেই। হ্যাঁ, রিলোড দেওয়া শেষ। আমি এখন ইন্সপেক্টরে যাব, ডেভেলপার টুলস ওপেন হচ্ছে না, আচ্ছা হয়ে গেছে। নেটওয়ার্ক, আমি নেটওয়ার্কে ক্লিক করছি, নেটওয়ার্ক থেকে কি করব, ফিল্টারে ক্লিক করব। আচ্ছা, এখন যদি আমি ডেমো ওয়ানে যাই, আচ্ছা না স্বাভাবিক আসবে না কেন, আমরা প্রিলোডিংটা অফ করে রাখছি। কি হয়েছে এখন, এখন কিন্তু আমি লিংকে হোভার করার কারণে আমার এই পেজটা লোড নেয় না। এবার আপনারা কি ডিফারেন্সটা বুঝতে পারছেন? যদি বুঝেন ক্লিয়ার লেখেন, ঠিক আছে, চ্যাট বক্স ক্লিয়ার লেখেন, অত কিছুটা লেখেন। এখন যেটা আছে, আমি যখন পেজে যাই, তারপর গিয়ে পেজটা লোড নিছে। এখন যদি আমি ক্লিক করার পর পেজটা লোড নিছে, দেখছেন ডেমো ওয়ানটা এখন লোড নেই, ক্লিক করার পর লোড নিছে। সো অ্যাক্টিভেটিং প্রিলোডিং যেটা করবে, আপনি এখন কি দেখছেন যে পুরো খালি ছিল, আমি হোভার করার পরও কোনো কিছু আসেনি। এখন যদি আমি অ্যাক্টিভেটিং প্রিলোডিংটা অন করে দেই, প্রিলোডিং অন করে দিলাম, আমার সাইট নেম অ্যাক্টিভ রেডি করে দিলাম, এনাবেল লিংক প্রিলোডিং দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ চেঞ্জ করে দেই, এখন যদি আমার ওয়েবসাইটে কোনো পেজ থাকে বা লিংক থাকে, অন্য একটা পেজে আমাকে নিয়ে যাবে, সেটা আগে থেকে সে লোড করে বসে থাকবে, যেন আমার ওয়েবসাইটে ওই পেজে যেতে সময়টা কম লাগে, ঠিক আছে। এটা আমার আরেকটা মনে হয় ইনকগনিটো মোড অন করা আছে, এটা আমি এখন দেখি, লোড নিয়ে দেখি, লোড মেরে দিলাম। আচ্ছা, এখানে পেজটা নাই। আচ্ছা, আমি ডিজাইন দিয়ে গেছিলাম, ডিজাইন ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি দেখি, একটু আগে আমরা কি দেখছিলাম যে হোভার করার পরে কিন্তু আমার পেজ লোড নেয় নাই। এখন যদি আমি দেখি অ্যাক্টিভ প্রিলোডিং অন করছি, সে কি করবে, আগে থেকে আমার পেজটা লোড নিয়ে বসবে। মানে নেটওয়ার্কে যাই, অলে যাই, আমি জাস্ট হোভার করব, দেখছেন। এখন ডিফারেন্সটা বুঝতে পারছেন যে অ্যাক্টিভ প্রিলোডিং কিভাবে কাজ করে। এটা আমাদের অনেকটা টাইম বাঁচায়, যে আগে থেকে আমরা যেখানে যাবো হোভার করলে সেই পেজটা আগে থেকে লোড করে ফেলেন তার লোকাল স্টোরেজে, ক্যাশ ফাইলটা লোড করে নেয়, তারপর আমাকে ওই ফাইলটা দেখায়, যেটা আমাদের অনেকটা টাইম বাঁচায় ফেলে। ওয়েবসাইটে যেতে আমাদের অনেক টাইম শেষ করে, পেজ লোড পরে একটু কম সময় লাগে। আগে থেকে পেজ লোড নিয়ে নিছে, তার বাকি ফাইলগুলো লোড করে, যেহেতু আমার মিনি পেজ অন করা, লেজি লোড অন করা। আশা করি এই পাঁচটা আপনার সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই যে আমরা এতটুকু করলাম, অ্যাক্টিভ প্রিলোডিং নিয়ে কাজ করলাম, এই পর্যন্ত দেখলাম। এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, জিনিসটা একটু আবার বুঝান? নাকি আমি বেশি দ্রুত কথা বলে গেছি? চ্যাট বক্সে লেখেন কাইন্ডলি, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার না ভাইয়া ক্লিয়ার হয়নি, এটা আমি বলছি কেন ক্লিয়ার হয়নি, আমি রিজন না বলতে বারবার বোঝাবো, কোনো সমস্যা নেই। আর তুই সারা রাত করে আছি। এখন আমরা বুঝতে পারছি প্রিলোডিং জিনিসটা কি, প্রিলোড ক্যাশ কিভাবে কাজ করে। তারপর বুঝলাম যে একটা ইমেজ কি লেজি লোড কিভাবে কাজ করে, ইমেজ কেমন অপটিমাইজ করতে হয়। তারপর হলো মিনিফিকেশন, ফাইল অপটিমাইজেশন, জিএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, সিএস ফাইল কেমন মিনিফাই করতে হবে। এই তিনটা জিনিস, চারটা জিনিস আমরা কি হবে প্লাগইন দিয়ে, ডাব্লিউপি রকেট দিয়ে কেউ করতে পারবো, সেটা আমরা খুব সহজে দেখে নিলাম। আশা করি এই পর্যন্ত কারো কোনো ইস্যু হবে না। নেক্সট ডে আমরা যদি চাই, কিছু অ্যাডভান্স টুলস আছে, ডেটাবেজ আছে, তো আমরা যেহেতু আমরা আমাদের যেহেতু এগুলো নিয়ে কাজ হয়ে যায় ম্যাক্সিমাম আমাদের এইসব বেসিক দিয়ে কাজ হয়ে যায়, তেমন অ্যাডভান্স চাইতে হয় না। যারা অ্যাডভান্স ডেভেলপমেন্ট করে থাকে তাদের ম্যাক্সিমাম এগুলো কাজ করে, যে কাস্টম কোয়েরি থাকে, কোয়েরি গুলো তার মিনিফাই করতে পারে।
আলাদা করতে হবে না, এই ফাইলগুলো মিস করবো না, এগুলো এক্সক্লুড করার জন্য তখন অ্যাডভান্স টুলসে যায়, সেটা আমাদের আসলে বেসিক লাগে না আমাদের এই। আচ্ছা, তারপর আসছে ডেটাবেস। চাইলে আমরা এখানে রিভিশন আছে, অটো ড্রাফট আছে, এগুলো টিক দিলে এই অটো ড্রাফট রিভিশন গুলো সব করে দিবে। জিনিসটাকে আমি বুঝাই, এটা পেয়ে যাই। যদি আমার এপিটি এডিটে ক্লিক করি, দেখছেন এখানে অনেকগুলো রিভিশন ফাইল আছে। রিভিশন 221 বার মানে এই 221 বার পেজ এডিট করছি, এডিট করে আবার একটা সাইড এডিট করছে, সেটা বলতে রিভাইজ করছি, রিভিশন দিছি, আবার ঢুকছি এখানে, এই যে কিছুবার সেভ করছি, কিছু এটা রাখছে, একবার এটা কাজ করছে, ওটাতে কাজ করছে, কিছু সেভ হয়ে আছে, রিভিশনগুলো সেভ হয়ে আছে, এই জিনিস এগুলো যেন আমি প্রিন্ট করে ফেলতে পারি, সেটার জন্য আমরা এই ডব্লিউপি রকেটের ডেটাবেসে গিয়ে ওই যে ট্র্যাশ ফাইলগুলো, ড্রাফট ফাইলগুলো, ঠিক আছে, এগুলো ছিল আমরা চাইলে আমি রিমুভ করে দিতে পারি, এগুলো অটোমেটিক অপটিমাইজ করে রেখেছে। চলে গেলাম ডেটাবেসে, এই রিভিশনগুলো দেখছেন 217 বলে দিচ্ছে, এগুলো চাইলে আমি রিমুভ করে দিতে পারি। পারফেক্ট পোস্ট রিভিশনস ড্রাফটস গুলো পারমানেন্ট ডিলিটেড, ঠিক আছে। তো এটা কাজের জন্য যখন মনে করেন আচ্ছা আমার কোনো রিভিশন দরকার নেই, আমি একবার কাজ করতে এটাই ফাইনাল, তখন আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। যখন বলছেন আচ্ছা না আমার ড্রাফটে কিছু ফাইল থাকবে, ট্র্যাশে কিছু থাকবে, তখন এটা ইউজটা করবেন না, কারণ হয়তো আপনার ট্র্যাশ ফাইলগুলো লাগতে পারে কোনো একটা কারণে। সো এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর যে আপনার এটা লাগবে না লাগবে। তো আমি আসলে এটা ইউজ করতেছি না, চেকবক্স দিয়ে দেন, আপনার ওয়েবসাইটে যতগুলা রিভিশন আছে, ড্রাফটে ফাইল আছে, কিছু জিনিস পোস্ট ড্রাফট থাকে না যে পাবলিশ করেন নাই, কিছু পেজ থাকে না পাবলিশ করেন নাই, এগুলো ড্রাফট বলে। ওই ড্রাফটগুলো একটা ড্রাফট থাকবে, এরপর আপনি ট্র্যাশ আছে না, ট্র্যাশের মধ্যে কি কি ফাইল আছে এগুলোর জন্য সব রিমুভ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি পেজে যাই অথবা পোস্টে যাই, এটা হলো ট্র্যাশ, যে ট্র্যাশে 2টা ফাইল আছে, এইগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এরপর যে ড্রাফট থাকে, মানে আমি পেজ ক্রিয়েট করলাম কিন্তু পাবলিশ দিলাম না, আচ্ছা পেজ ক্রিয়েট করে দিই, এই স্ট্যাটাস ড্রাফট এটা কিন্তু সেভ হয়নি, সেভ যে আপডেট ড্রাফটে সেভ হয়ে যাবে। যদি আমি ওই অপশনটা ক্লিক দিই, পেজটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, ড্রাফটটা রিমুভ হয়ে যাবে। সো আমি এটা চেক মার্ক দিচ্ছি না, তার সাথে ডিপেন্ড করে কাজ করে থাকে যে আমার লাগবে না, তখন সেগুলো ইউজ করে তার ড্রাফট ফাইল, ট্র্যাশ ফাইল, রিভিশন ফাইল সব রিমুভ করতে হবে। আচ্ছা, এরপর সেম ভাবে কমেন্ট থাকতে পারে, আপনার ওয়েবসাইটে ব্লগ ওয়েবসাইট থাকে, অনেক কমেন্ট আসতে পারে, স্প্যাম কমেন্ট, অনেকগুলো কমেন্ট আপনি ডিলিট করে দিতে পারবেন, ওগুলো সব টিক দিলে ওই সব রিমুভ হয়ে যাবে। তো এখানে কিছু ডেটাবেস ক্লিনআপ আছে, অপটিমাইজ। তো এটা করার আসলে ডেটাবেসে ব্যাকআপ নিয়ে রাখা ভালো। তো আমি এদিকে যাচ্ছি না, চাইলে অপটিমাইজ করতে হয়, বাট দরকার পড়ে সেটা করা যায়, বা নরমালি লাগে না, ডিপেন্ড করে আপনার ওয়েবসাইট সাইজ কত বড়, তখন যদি আপনি চাইলে অপটিমাইজ টেবিল দিয়ে চেক মার্ক দিতে পারেন। যদি আপনি ইস্যু করেন, যদি ইস্যু না করে সেটার জন্য আপনার ব্যাকআপ ফাইল নিয়ে রাখবেন। যদি এটা ধরেন অপটিমাইজ টেবিলতে ক্লিক করে সেভ চেঞ্জেস দিলেন, অপটিমাইজ ক্লিক করলেন, যদি আপনার ওয়েবসাইট ইস্যু না করে তখন ফাইন, আর ইস্যু করলে আবার আনচেক দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে ক্লিয়ার ক্যাশ করে নেবেন। আরেকটা কাজ হলো আপনার ডেটাবেস ব্যাকআপ নিয়ে রাখতে হবে, পরে ডেটাবেস আগের যেটা ছিল ওটা আবার আপলোড করে দিতে হবে সিপ্যানেলে গিয়ে, এটা মাথায় রাখবেন। তারপর আমাদের আসছে সিরিয়ান। আচ্ছা ভাইয়া, আনচেক করার পরও যদি মানে ঠিক না হয়, সেক্ষেত্রে কি আমাদের ওই যে মাইগ্রেট করতে হবে? না না, ওই ডেটাবেসে গিয়ে আগের যেটা এই যে বলা হয়েছে ব্যাকআপ নিয়ে রাখতে বলছে, ওই ব্যাকআপ ফাইলটা আবার উঠিয়ে দিবেন। কি হয়েছে এই জন্য বলছে ব্যাকআপ নিয়ে রাখতে, ব্যাকআপ নিয়ে রাখবেন, যদি ইস্যু হয় সেক্ষেত্রে আবার ডেটাবেস আপনার যে আগেটা সেটাই, এই যেটা আনচেক দিবেনই, তার উপর সেভ ক্লিয়ার ক্যাশ করে না, আসলে ঝামেলা হবে, যেহেতু ডেটাবেস যাবে তখন আপনার আসলে কি হবে, আনচেক গুলো মাঝে কাজ না হইতে পারে, সেক্ষেত্রে আপনি ব্যাকআপ দিয়ে রাখছেন যে ওই ব্যাকআপটা আপলোড করে দিন সিপ্যানেলে গিয়ে, মাইএসকিউএল ডেটাবেসে গিয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসছে সিরিয়ান। তো এখানে আমরা এখন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ইউজ করতেছি, রাইট। এখানে যদি অনেকগুলো পড়ি, নাইট্রোপের কিছু সিরিয়ান আছে, আমরা একটু পর দেখবো, কিছুক্ষণ পরে আমি নিচে দেখাবো যে নাইট্রোপ নিয়ে কেমন কাজ করতে হয়। বাট তার আগে এখানে যদিও আমরা অনেক কিছু ক্লাউড ফেয়ার ইউজ করে থাকি সিরিয়ানের জন্য। সিরিয়ান যেটাকে আসলে যেটা করে সেটা হলো আপনার যে এই যে ফাইলগুলো আছে, জেএস ফাইল, ইমেজগুলো আছে না, আমাদের কি হয়, যদি আমি একটা ওয়েবসাইটের ইমেজ ভিউ করি, আমি ইমেজটা ভিউ করবো, ইমেজ না, সরি ইমেজটা করা আছে, ইমেজ নোট, ইমেজটা কি হয়েছে বলেন তো, ডাব্লিউপি কন্টেন্ট আপলোড, এটা কোথায় খুলছে, এটা আমার পোস্টিং এর ভিতরে যে ডাব্লিউপি ফাইলটা আছে ওটার ভিতরে ওপেন হয়েছে। কিন্তু আমি যদি কোনো সিডিএন ইউজ করে থাকি, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক থেকে বলেন, তাহলে কি হবে, এটা কিন্তু আমার হোস্টিং লোড হবে না, সেই ইমেজটা যে ওপেন করবো হলো তাদের যে
সার্ভার আছে ওইখান থেকে ওপেন হবে ইমেজটা। তো সেটা কি হচ্ছে, ওরা মিনিফাই করে নিচ্ছে ইমেজটা, ওদের সার্ভারে ওপেন করতেছে ইমেজটা, সেটা অনেকটা ফাস্ট দেখাবে আমাদের ওয়েবসাইটের থেকে। তো সে কি হচ্ছে, আমাদের অনেক স্পেস বাঁচাচ্ছে, আমাদের লোড টাইম কমাচ্ছে, এই জন্য মানুষ আমরা মেইনলি সিডিএন ইউজ করে থাকি। আচ্ছা ঠিক আছে, তো যদি আমরা নেক্সটে যাই। আচ্ছা আসলে সিডিএন এর যেটা বলছি, আমরা যেহেতু এখানে কোনো সিডিএন নিয়ে কাজ করা হচ্ছে না, সেটা আমি কিন্তু এখানে আসলে এনেবল করতেছি না। আচ্ছা তারপর আছে ভাইয়া সিডিএন এর বিষয়টা আরেকটু ডিটেলস বলবেন? মানে আচ্ছা, যদি আমার সিডিএন ইউজ করতে চায় ক্লায়েন্ট, সেক্ষেত্রে আমি তাকে কোন সিডিএন যদি সিডিএন? ইউজ করি, আমরা যদি এখন ক্লাউডফ্লেয়ার যাই, ক্লাউডফ্লেয়ার একটা ফ্রি সিডিএন পাওয়া যায়, ঠিক আছে। আপনার এখানে ওয়েবসাইট চাইলে ক্লাউডফ্লেয়ার কানেক্ট করতে পারবেন। সেটার জন্য যেটা করতে হবে, সেটা আপনার যে ডিএনএস তো বুঝেনি, আপনার ডোমেইন যে থাকছে না, ডোমেইন সার্ভারে গিয়ে আপনার ডোমেইনের ডিএনএস টা চেঞ্জ করে নিতে হবে। ওর একটা ডিএনএস দেওয়া থাকবে, ওই ডিএনএস টা কানেক্ট করতে হবে, তারপর যে আপনার সিডিএন কানেক্ট হবে, ঠিক আছে। তো এটা আসলে এটা যদি আমি ক্লাউডফ্লেয়ার বুঝতে যাই, সেটার জন্য আমরা আলাদা ক্লাস নিতে দেখা যাচ্ছে, সেটা আসলে পুরো একটা আলাদা কমিউনিটি করে দেয়। তো বেসিক্যালি আমরা যেটা হয়, ভাইয়া মানে যখন আমরা আমার প্লাগইন নিয়ে কাজ করি, আমার এটা একটু জানার প্লাগইন ছিল নিয়ে কাজ করি, তো মিনহাজ ভাইয়া বলেছিল আর কি আপনার কাছ থেকে একটু জেনে নিতে, তো আমি এই জন্য আপনাকে নক করেছিলাম। আমাকে নক দিয়েছে। জি আচ্ছা ভাই। মেসেঞ্জারে বসা তো জন্য দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে রাতে নক দিব, সমস্যা নেই। আপনাকে একটা জিনিস দেখাই দেবো, জাস্ট সিডিএন দিয়ে কেমন কাজ করতে হবে, জাস্ট কিছু ডেমো দিয়ে দেবো। তো ক্লাউডফ্লেয়ার যদি কাজ করতে হয়, তাহলে আপনাকে দেখা যাবে যে আপনার ডোমেইন যে হোস্টিং প্রোভাইডার আছে তার সাথে কথা বলতে হবে, মানে তার সেটার এক্সেস আপনার লাগবে। তো আমরা ডিএনএস চেঞ্জ করতে হবে, সেখানে আপনার যে হোস্টিং এর ডিএনএস ওটা ইউজ করে দিয়ে ক্লাউডফ্লেয়ারে যে ডিএনএস টা আছে ওটা সেট করে দিয়ে বসাতে হবে কানেক্ট করার জন্য। তারপর ওরা কিছু রেকর্ড ফাইল দিবে, ওই রেকর্ড ফাইলটাকে আবার এখানে বসাতে হবে। আচ্ছা ভাইয়া, মানে আমাকে হচ্ছে ক্লায়েন্ট আর কি বলেছে যে তার একটা ই কমার্স সাইট আছে, তো এখানে বাংলাদেশের পার্সপেক্টিভে কোন সিডিএনটা তার ইউজ করলে ভালো হবে আমি যেন তাকে সাজেস্ট করি, সো এই আচ্ছা জন্য আর সেটার কি। জন্য আপনি চোখ বন্ধ করে ক্লাউডফ্লেয়ার বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা ভাই। কিন্তু ক্লাউড কিছু লিমিট ক্রস করে গেলে আবার যদি ওয়েবসাইট অনেক হিউজ একটা ওয়েবসাইট হয়, তারা কিন্তু তার জন্য পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা যদি ভাই, বেসিক মানে ওয়েবসাইট থাকে তাহলে ঝামেলা হবে না। বেসিক যখন ক্ষেত্রে অনেক সেটা বড় ফ্রি। ওয়েবসাইট হয়, হ্যাঁ বেসিক ক্ষেত্রে তো ফ্রিতে শুরু করতে হবে, কোনো ঝামেলা হবে না। বাট ওয়েবসাইট অনেক বড় হয়, একটা লিমিটেশন ক্রস করার পর পেমেন্ট দিতে হবে, ঠিক আচ্ছা আছে? যদি বড় ভাইয়া ওয়েবসাইট, আমার নরমাল বেসিক হচ্ছে ফ্রি প্ল্যানে কাজ হয়। ওকে ভাই। আচ্ছা হ্যালো জি ভাইয়া বলেন। ভাইয়া, আমার যোনটা হোস্টিংগার যোনটা মানে হোস্টিং সাইট আছে না, ও আমারে হোস্টিং নেওয়ার জন্য ক্লাউডফ্লেয়ার অ্যাক্টিভেশন মানে দিছে ফ্রিতে। তো ও আমি কি সেটআপ মানে অপশন আছে ওইখানে, ওইটা সেটআপ করলে কি আমার কানেক্ট হয়ে যাবে ওয়েবসাইটটা? হ্যাঁ কানেক্ট হয়ে যাবে, কিন্তু ওটার জন্য আপনাকে আরো অনেক অনেক কাজ করে নিতে হবে। সেটার জন্য যদি আপনার ক্লাউড ফ্রেন্ডলি ঝামেলা আপনি যদি তাহলে আপনি হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলে সাপোর্ট প্রোভাইডারের কথা বলে কাজ করে নিতে পারবেন, ওরা আপনাকে হেল্প করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ওকে, তারপর আসছে যে রিডিউসিং কন্ট্রোল হার্টবিট, তো এটা আপনি চালা চেক বক্স দিয়ে দিতে পারেন। এটা আবার যদি যেহেতু আমরা এক একটা আপনি জানেন যে ডেটা লোড দিয়ে এপিআই দিয়ে লোড নেয় ডেটাগুলো, ঠিক আছে। তো এটার জন্য লোড নিতে যখন কমটা সময় লাগে, যখন অনেক কিছু যদি অনেক ম্যাক্সিমাম টাইম যে এপিআই থেকে একটা রিসোর্স লোড হবে, ঠিক আছে, ও এই রিসোর্স লোডটার টাইমটা যেন কমাইতে পারি, সেজন্য আমরা এটা চেক বক্স দিতে পারি, ঠিক আছে। এটাতে যদি রিডিউস একটু নিয়ে ব্যাক এন্ড, রিডিউস পোস্ট রিটার্ন, ফ্রন্ট এন্ড, এটা আসলে আপনারা ডিপেন্ড করে চলে দিতে পারেন। যদি আপনার দেখা গেছে ইন কেস হিউজ পোস্ট লোড করতে হচ্ছে, আপনার ওয়েবসাইটে অনেক হিউজ পোস্ট আছে, হিউজ প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে এনেবল করতে পারেন। আচ্ছা নেক্সট আছে অনেকগুলো অ্যাড অন আছে। অ্যাড অনের মধ্যে আপনি যদি ওয়েবসাইটের মধ্যে ওই যে গুগল সাইট কি ইউজ করে থাকে, তাহলে এটা এনেবল করতে পারেন অ্যাড অন। তারপর যদি ফেসবুক পিক্সেল অন করে তাহলে এটা এনেবল করে দিবেন, ঠিক আছে। এরপর আরো কিছু আছে ক্লাউডফ্লেয়ার ইন্ডিকেট করলে এটা অন করে দিতে পারবেন। যদি কোনো ক্লাউডফ্লেয়ার না আমি ইন্ডিকেট করতেছেন, আমার পিক্সেলও না আমি ইন্ডিকেট অন করতেছি, আমার গুগল ট্র্যাকিংও নাই, তাহলে আপনি এটা অন করতে, যদি অ্যাড অনটা থাকে তাহলে অন করে দিবেন। আচ্ছা ভাইয়া, হোস্টিং এ যে ক্লাউডফ্লেয়ার সিডিএন লেখা আছে, তো ওটা দ্বারা কি বোঝাচ্ছে? যদি আপনি ক্লাউডফ্লেয়ার সাথে অ্যাকাউন্টের সাথে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে গিয়ে কানেক্ট হবে, তখন যে এটা এনেবল করবেন। এই যে এখানে অপশন দিল না সিডিএন, এখান থেকে যখন আপনি ক্লাউডফ্লেয়ার কানেক্ট করবেন, সেই ক্ষেত্রে যে অ্যাডঅনস এসে তখন ঠিক দিতে পারবেন যে আমার ওয়েবসাইটে অলরেডি ক্লাউডফ্লেয়ার আছে, সেটা ঠিক দিয়ে দেবেন এখানে। আচ্ছা তারপরে এরা বলছে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন ওরা প্রিফার করছে ইমেজিফাই, বাট আমি প্রিফার করি অন্য কিছু। আপনি প্লাগইনসে যান, অ্যাড নিউতে ক্লিক করেন, ইমেজ সবচেয়ে
ইস্যু ক্রিয়েট করে ওয়েবসাইট লোড নেওয়ার সময়। এক একটা ইমেজ যদি আপনার আনস্প্ল্যাশে যান, আনস্প্ল্যাশ বলেন, পিক্সাবেল বলেন, আনস্প্ল্যাশ মানে স্পেলিং মিস্টেক। আচ্ছা না, ঠিক আছে, যদি আমি আনস্প্ল্যাশে যাই অথবা পিক্সেলসে যাই, যদি এখানে আমি ওয়েবসাইটে যাই, আচ্ছা যদি আমি একটা ইমেজ ওপেন করি, ফর এক্সাম্পল ইমেজের সাইজ দেখাবে, যদি ইমেজের সাইজ দেখি, ইমেজের সাইজ হলো 2400 x 1600, এটা তো অনেক হিউজ সাইজ, ঠিক আছে। এটার দেখা গেছে যে ইমেজটা অনেক মেগাবাইট, ঠিক আছে। আমার কিন্তু ওয়েবসাইট লোড নেওয়ার জন্য আমার ইমেজের সাইজ যত কম, আমার ইমেজ তত তাড়াতাড়ি লোড হবে। এখন আমার ওয়েবসাইটে আমি ভারী ভারী ইমেজ দিয়ে বসায় রাখি, আমার ওয়েবসাইট লোড অনেক সময় লাগবে, ঠিক আছে। তো সবচেয়ে বেটার হয় কি, ভারী ভারী ইমেজ আগে থেকে ইউজ না করে ওই ইমেজটা অপটিমাইজ করে দেন ইউজ করা। ফর এক্সাম্পল আমি ধরেন আমি ইমেজটা ইউজ করলাম, ঠিক আছে, ফর এক্সাম্পল ডাউনলোড করলাম, অনেক এটার ইমেজটা সাইজ করছে 300 কত কিবি। আমার একটা ওয়েবসাইট আছে tinypng squash.com, যেমন তাই tinypng compress png ইমেজ png হবে না, হবে তো। আচ্ছা, হবে না কেন? আচ্ছা, এখানে গিয়ে জাস্ট আমি ড্র্যাগ করে দিলাম, আমার ওয়েবসাইট ইমেজ সাইজ কত 346। আচ্ছা, এই ওয়েবসাইটটা সে সাইজটা কমাই কত আনছে, 166 তে আনছে, অনেকটা কমাইছে। আচ্ছা, আমার আরেকটা ওয়েবসাইটের লিংক আছে, সেটা আমি যদি ইউজ করি, আশা করি এখান থেকে কিছু কমবে। squash.app। আচ্ছা, এখানে যদি আমি ইমেজটা দিই তাহলে কি হয়, দেখো ওরা কত কমাইতে পারে। আচ্ছা, দেখি ওরা একটা প্রসেসিং চলতেছে, আমার ইমেজ সাইজ ছিল 346 কেবি, ওরা এখন প্রসেস করে না। আমি রিসাইজ দিব, রিসাইজ দিলাম, ফর এক্সাম্পল আমি শুরু করবো এটাকে পিক্সেল, স্যার কমন দিতে পারে, চলো আমি এটা 1280 করব, ঠিক আছে, কোয়ালিটি দিয়ে কমপ্লেক্স ইমেজ। আচ্ছা, করছে, এটা কি করছে, আমার কোয়ালিটি হয়ে গেছে 32%, মানে 32% কোয়ালিটি। এখন এটা আমার আগের ইমেজ, ঠিক আছে, এটা ডিফারেন্সটা, মানে কোয়ালিটি অনেক ডাউন হয়ে গেছে, বাট তেমন একটা ডিফারেন্স না, তাই না। আমার কি করছে, আমার কই ছিল 346 কেবি, যেটা লোড নিতে প্রায় অনেক সময় লাগতো, সেটা হয়ে গেছে 92 কেবি। এখন ডিফারেন্সটা দেখেন, তেমন কোনো ডিফারেন্স নাই ইমেজের, রাইট। এভাবে চাইলে আমরা ইমেজের, ধরেন ইমেজ কম্প্রেস করে করে ছোট ছোট করে করে আমরা ওয়েবসাইটে আপলোড করতে পারি, যেন কষ্ট করে যেন আবার পরে যে আবার আলাদা ইমেজ প্লাগইন ইউজ করতে হবে অপটিমাইজেশনের জন্য, ইমেজগুলো অপটিমাইজ করতে হবে, এটা যেন আমরা আলাদা সময় চলে যায়। তো এর চেয়ে হয় কি, আমরা আগে থেকে ইমেজগুলো অপটিমাইজ ইমেজ ইউজ করা, কম ফাইলের ইমেজ সাইজ ছোট করে নেওয়া, যাতে মানে ওয়েবসাইট স্পিড নিয়ে পরে ঝামেলা না হয়, ঠিক আছে। তাহলে আপনি আরো কোয়ালিটি কমাই দিতে পারেন, হ্যাঁ 7% একটা কিছু বাজে হয়ে যাবে, 7% কোয়ালিটি দিয়ে 7 কোয়ালিটি দিয়ে তখন দেখা গেছে আমার ইমেজ অনেক বেশি বাজে হয়েছে, স্বাভাবিক কোয়ালিটি অনেক লুজ করে ফেলছেন। বাট আপনি যদি এখানে 50% ধরেন, কোয়ালিটি থাকে 50% অথবা সামথিং লাইক 40%, 39%, তখন দেখাবে, কারণ এখন 107 হয়ে গেছে। এখান থেকে আপনার চলে ইমেজ অপটিমাইজ করে, মানে কম্প্রেস করে নিতে পারেন। আরেক একটা হলো কি বলছি আমি, squash.app মাথায় রাখবেন। আরেকটা হলো tinypng, জাস্ট এখান থেকে ডাউনলোড দিলে এই যে 166 কেবি যেটা সেটা ডাউনলোড হয়ে যাবে। আরো কিছু অপশন আছে, সেটা দেখাচ্ছি, টেনশনে কিছু নেই। যদি আমরা যাই EWW, এটা মনে হয় প্লাগইন নাম, কোনো মনে আসবে EWW ইমেজ অপটিমাইজার, এটা হ্যাঁ চলে আসছে। আচ্ছা, EWW ইমেজ অপটিমাইজার, এই প্লাগইনটা আপনি চালিয়ে ইউজ করতে পারেন, এটাও বেটার ইমেজের জন্য। আপনার ওয়েবসাইট যত ইমেজগুলো অপটিমাইজ করে নিব, আপনি জাস্ট ক্লিক করবেন, প্লাগইনটা ইনস্টল করবেন, তারপর গিয়ে আসেন, তারপর অ্যাক্টিভেট। হ্যাঁ, সেম প্লাগইন এই ক্লাউড যেটা, এটার কাজটা কি? ওটা ক্লাউডের সাথে কানেক্ট করতে হবে, এটা আবার ঝামেলা, পেইড ভার্সন যেতে হবে। আচ্ছা, ফ্রি ভার্সন আমরা ইউজ করবো, তো ওদের সিডির সাথে কানেক্ট করবো না, সিডি ইউজ করতে গেলে আবার পেইড যাবে। তো সেটিংসে যাই, এই যে ট্রিপল ইমেজ অপটিমাইজার, যেটা আমরা করব যে স্পিড আপ ইউর সাইট, সেভ স্টোরেজ, আমার দুইটাই দরকার আছে, কিন্তু সমস্যা হলো এটা আবার ফ্রি না পেইড, আসলে কি বলে নেক্সট না, একটু স্টিক উইথ দ্য ফ্রি মোড ফর নাও। আচ্ছা, লেজি লোড তো আমরা তো ডাব্লিউপি রকেট থেকে লেজি লোড এনাবল করছিলাম,
আর ওয়েব কনভার্সন আমি দিচ্ছি না। আপাতত আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটের সবগুলো ইমেজ একটা সাইজে থাকবে, আমি 1280 বেশি থাকবে না, অথবা আমি চাচ্ছিলাম না প্রত্যেকটা ইমেজ 800 থাকবে না, 800 ইন্টু 600 দিয়ে দিই, সেভ সেটিং দিতে পারি। আচ্ছা, এটা আমার ধরেন কোড রেখে দিতে পারেন, যে আমি নাম দিয়ে দিলাম। আচ্ছা, এখন যেটা কি হয়ে গেছে যে আমার ওয়েবসাইটের প্রত্যেকটা ইমেজ জন্য ম্যাক্স উইথ 80 হয়, 800 হয় সরি, আর ম্যাক্স এর জন্য 600 হয়, এর বেশি যেন না হয়। তারপর এখানে আমি ফ্রি মোডে অফ কোর্স দিয়ে দিচ্ছি, আমার পেড মোড নাই, পেড ভার্সন নাই, এবং সেভ দিয়ে দিলাম। অথবা এখান থেকে আপনি রেজুলেট এনেবল করতে পারবেন, কিন্তু আমার যেহেতু ডাব্লিউ ব্রকেট থেকে রেজুলেট এনেবল করা আছে, এখান থেকে নাও দিতে পারেন। আবার এখান থেকে ছিল ওয়েব পেজ যেটা আছে এটা কনভার্সন করতে পারেন চাইলে, এটাতে আপনার অনেক ওয়েবসাইট ইমেজগুলো অনেক ইনপুট করে অনেকটা, এটা সেভ করে দিতে পারেন। বাট আরো কিছু কাজ আছে যেটা হবে, তো এটা দেওয়ার পরে আমাদের এখন ওয়েব ইমেজগুলো অপটিমাইজ করে নিতে হবে। এখান থেকে আছে অপটিমাইজ করতে পারছি, ঠিক আছে। এখন কিছু কাজ আছে আমাদের, আইপিডিতে গিয়ে একটা অপশন হচ্ছে বাল্ক অপটিমাইজ, কিন্তু আগে ছিল না। এটা কখন আসছে, তখন আমি EWW ইমেজ অপটিমাইজ ইনস্টল করছি, যখন আমি সেটিংস গুলো টিক দিয়ে ফেলছি, আমার অলরেডি কাজ ডান। সেখান থেকে আমি গিয়ে মিডিয়াতে আমি একটা অপশন বাল্ক অপটিমাইজ, এই বাল্ক অপটিমাইজে ক্লিক করে আমার এখানে 32টা ইমেজ আছে। আপনার যদি 1000 ইমেজ থাকে তাও সমস্যা নেই, ইমেজগুলো এখন আমি দিব স্ক্যান ফর আনঅপটিমাইজ ইমেজেস, যেগুলো আমার ইমেজগুলো অপটিমাইজ করা নেই। আচ্ছা, 140টা ইমেজ সরি, যে 140 আমার একটা ইমেজ অপটিমাইজ করা নাই, ঠিক আছে। এখান থেকে আমি দিচ্ছি তো সবগুলো ইমেজ অটোমেটিক অপটিমাইজ করে নিই পুরো, এর সময় লাগবে 55 সেকেন্ড 54 সেকেন্ড। আচ্ছা 140 সময়, ভালোই সময় লাগবে। এই যে এখান থেকে অপটিমাইজ দেওয়ার পর আপনার যতগুলো ইমেজ থাকবে সবগুলো অপটিমাইজ করে নিবে, ক্লিয়ার জিনিসটা। এটা করার পর আমরা একটু ওয়েবসাইটের লোড স্পিডটা চেক করে দেখবো, আশা করি স্পিড বাড়বে। আচ্ছা, আমরা তো ওয়েবসাইট আমরা এখন চেক করে দেখব কেমন আছে, কিন্তু এটার থেকে পাওয়ারফুলি কাজ করবে যেহেতু এটা ডেভেলপার ভার্সন, বাট এটার থেকে অনেক পাওয়ারফুলি কাজ করে আমরা যদি নাইট ট্রাফিক ইউজ করতাম, সেটা আমি দেখাবো। সিটি মেট্রিক্স আমি যদি যাই দেখি আমার ফিজিক্সটা কেমন আছে, দেখা যাবে আমার স্পিড কমে গেছে। আচ্ছা দেখি, এই ইনসাইটে যাই। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে একটা প্লাগইন আছে আরেকটা প্লাগইন বেশি ইউজ করলে এটা আবার ইস্যু করে। ট্রাফিক লাইটস, বাহ নাইস। আমার আগে কি ছিল মনে আছে আপনাদের, শুরুতে ক্লাসে আমার স্পিড ছিল মনে হয় 64, এরপর ছিল না 64 ছিল, সি ছিল গ্রেস কোড, সি ছিল, রাইট। এখন কিন্তু ওয়েবসাইট অনেকটা অপটিমাইজ হয়েছে, রাইট। আমাদের প্লাগইনটা কিন্তু সুন্দর মতো কাজ করছে। পেজ স্পিড ইনসাইটে যে দেখি, সবচেয়ে কষ্ট হলো এখানে স্পিডটা গ্যাদার করা। এখানে ওরা একদম পারফেক্ট স্পিড আছে, এখানে এটা করা স্পিড অপটিমাইজ করা অনেক টাফ হয়ে যায়। দেখা যায় 70 আপনি অ্যামাজন এখানে স্ক্যান করে দেখবেন অ্যামাজন স্পিড দেখা যায় 72, বাট ওটা কিন্তু অনেক হিউজ, ওরা এত বড় ডেটাবেস, আলাদা সার্ভার আছে ওদের। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা দেখে, আচ্ছা মোবাইল ভার্সন আগে কত ছিল, 18 মনে হয় 28 ছিল মনে হয়, সামথিং লাইক না ওরকম কিছু ছিল। আর ডেস্কটপে ছিল মনে হয় 88, এটা 92 হয়েছে। তো আমাদের অপটিমাইজেশন অনেকটা কাজ করছে। যদি আমরা সিডিএন ইউজ করতাম আমাদের অপটিমাইজেশন আরো ভালো হবে, ঠিক আছে। তো এটা ছিল ডাব্লিউপি রকেট। যদি আপনারা পেড ইউজ করতেন, ওদের আলাদা করে সিডিএন আছে, ওটা আবার অ্যাক্টিভেট হয়ে যেত সার্ভার থেকে। ওইটা ইউজ করলে দেখা যায় পেড ভার্সন ইউজ করে দেখা যায় আপনি আরো কিছু ফ্যাসিলিটিস পাবেন এক্সট্রা, ওটা তো স্পিড অপটিমাইজেশন আরো ভালো হবে, স্কোর আরো ভালো হবে। আচ্ছা, তারপর আমাদের সব এখন আমরা ধরে ফর এক্সাম্পল এই প্লাগইনের কাজ শেষে আমরা প্লাগইন অফ করে দিয়ে আমরা আরেকটা প্লাগইন দেখবো, সেটা হলো নাইট্রোপ্যাক। এখন ভাইয়া যাচ্ছেন, আচ্ছা ভাই আমি চাচ্ছিলাম যে ধরুন ফর এক্সাম্পল বলে ভাই আমার তো আমি চাচ্ছি নাল প্লাগইন ইউজ করতে, ডেভেলপারস প্লাগইন ইউজ করতে, সেটা ওয়েবসাইট ইস্যু হলো স্বাভাবিক। অনেক সময় অনেকে প্লাগইন কিনেও না। তো আপনারা যেহেতু পোর্টফোলিও সাইট ইউজ করতেছেন, ছোট্ট একটা ওয়েবসাইট ইউজ করতেছেন, অথবা ওয়েবসাইট এত পেজ নেই, 5 পেজের ওয়েবসাইট, ছোট্ট একটা ওয়েবসাইট, আর এতটাই ট্রাফিক নেই, সেটার জন্য আমরা নাইট্রোপ্যাক ইউজ করবো। সেটা আমি একটু করে দেখাচ্ছি, অফ করে দিলাম। যেটা দেখাবেন এটা কি ফ্রি প্লাগইন না দেখাবেন? আচ্ছা, কার হ্যাঁ এটা ফ্রি প্লাগইন।
আচ্ছা এখন আমি এটা এতক্ষণ দেখাইলাম হলো একটা পেড প্লাগইন ইউজ করে দেখাইলাম। আচ্ছা আমি অপটিমাইজেশন অফ করে দিছি। এখন আমরা দেখাবো যে ফ্রি প্লাগইন ইউজ করে কিভাবে অপটিমাইজ করা যায়, ঠিক আছে? তো সেটা ডিফিকাল্ট কিছু না, এখন এমনি আছে। সেটার জন্য সেটা আমাদের প্রথমে যেটা করতে হবে, দুইটা প্লাগইন একসাথে রাখা যাবে না। তো সেটার জন্য যেটা করতে হবে, আমি প্লাগইনে যাবো, আমাদের প্লাগইনগুলো ফালাই দিতে হবে, মানে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। ডাব্লিউ রকেট ছিল, আমি ডিঅ্যাক্টিভেট করে দিই। সাদা আচ্ছা মাঝে মাঝে ডাব্লিউ রকেট ডিঅ্যাক্টিভেট করার কোনো কাজ হয় না, যখন অ্যাক্টিভেট করে ফেলছেন একবার, তার উপর যখন আপনি এত সেটআপ গুলো ইনস্টল করছেন, সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে HTTPS আছে না আপনার, ওইখানে অনেকগুলো ফাইল জমা হয়, অনেকগুলো কোড বসে যাবে, এগুলো রিমুভ করতে মাঝে মাঝে। আচ্ছা যদি আমাদের এখন লাগতেছে না রিমুভ করা। আচ্ছা তারপর এখন আমি যাই আমাদের নেক্সট প্লাগইনে, সেটা নাইট্রোপ্যাক। গুগল সার্চ করে নাইট্রোপ্যাক, নাইট্রোপ্যাক.আই। সবচেয়ে মজার ব্যাপার হলো যখন আমরা এই প্লাগইনটি ইউজ করি আমাদের ওয়েবসাইটের স্পিড অটোমেটিক 99 হয়েছে, ঠিক আছে? এটা বড় মজার জিনিস। এখন ভাইয়া বলছেন আচ্ছা আমি কেমন ইউজ করবো, তেমন কিছু না, জাস্ট আপনি সাইন ইনে ক্লিক করবেন, জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফ্রি অ্যাকাউন্ট। আচ্ছা আমি লগইন না করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, গেট স্টার্টেড। দেখেন এখানে কি দিয়েছে, নাইট্রো যেটা বলছে যদি আমি ফ্রি প্যাক ইউজ করি, আচ্ছা লোড নিতে এত সময় নেট কিছু হয়তো বা, আচ্ছা ওকে যদি আমি লোড নিয়ে নিছি পুরোপুরি, এখন আমি দেখি ফ্রি প্ল্যান ইউজ করে, ফ্রি প্ল্যান মেকারও কি দিতেছে, ফ্রি প্ল্যান ইউজ করো, এখানে বলছে কোনো কিছু লাগবে না, টেস্টিং এর জন্য একটা ওয়েবসাইট থাকবে, 5000 পেজ ভিউ, 1 জিবি সিডিএন ব্যান্ডউইথ দিবে, আর হলো বাকি কিছু জিনিস আছে অপটিমাইজ করবে, এই গ্লোবাল সিডিএন দিবে, ঠিক আছে? এইসব বেসিক সাপোর্টগুলো দিবে। আর পেমেন্টটা কি, প্রত্যেক মাসে আমাকে $17 পে করতে হবে, 50,000 পেজ ভিউ দিবে, আর হলো 50 আর 2 জিবি ব্যান্ডউইথ, ঠিক আছে? তো যদি আমরা ফ্রি প্ল্যানে যাই, আমাদের পেড প্ল্যান লাগবে না, ফ্রি প্ল্যানে যাই। আচ্ছা আমি একটা নাম দিয়ে দিই, আইনাম লিখে, আচ্ছা বাইরে ইমেল ইউজ করবো হলো info@, পাসওয়ার্ড ফর এক্সাম্পল দিয়ে দিলাম, বাংলাদেশ দিবেন, কোনো সমস্যা হবে না, বাংলাদেশ থেকে এটা এভেলেবল আছে। একটা নাম্বার দিলে দিতে হবে, আশেপাশে নাম্বার কোনো ইস্যু থাকবে না, ওয়েবসাইট নাম দিতে হবে, তাহলে কাজ করবে। নাইট্রোপ্যাকের মজা হলো আপনার ওয়েবসাইট যতই ভারী হোক, ওয়েবসাইট ওরা আচ্ছা ওয়েবসাইট নাম দিতে বলছে, সিম্পল করলে কেমন হবে, আচ্ছা যাই হোক দিলাম। আচ্ছা এটা দিলাম, ধরেন ছোট একটা কোম্পানি, এজেন্সি হোস্টিং করা যাচ্ছে, স্মল পাবলিশার ব্লগ দিলাম, রোবট এক্সেপ্ট টার্মস এন্ড কন্ডিশন। আশা করি এটা বুঝতে পারছেন। জাস্ট গেট স্টার্টেড, ফ্রি প্ল্যান, আর কিছু না, $0, কোনো টাকা লাগবে না, ফ্রি একদম। একটু পরে আমরা দেখবো নাইট্রোপ্যাক ইউজ করলে কি হয়, না ইউজ করলে কি হয়, যখন রেজাল্ট দেবেন তখন অবাক হবে, এত ভালো রেজাল্ট দেয় ওরা। প্লেস মাই অর্ডার, কিছু করা লাগবে না, চাইলে আপনার আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারেন, কিন্তু এটা আচ্ছা আমাদের চেকার সাকসেস, আপনি চাইলে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা না, জাস্ট ইমেলটার জন্য ভ্যালিড হয়, আর কিছু না। এখন আমাদের যে নেক্সট কাজটা করতে হবে, যে আমার চলে আসছে, আবার নেক্সট বিলিং কখন, কোনো বিলিং নেই, আমাদের নেক্সট রিসেট হবে কখন, প্রত্যেক মাসে যেটা হবে যে এখানে যত জিবি বাড়ুক আবার আগের মতো 0 হয়ে যাবে, মানে রিসেট অটোমেটিক রিসেট হয়ে যাবে, আপনার প্ল্যান রিসেট হয়ে যাবে, আবার আগের মতো ইউজ করতে কোনো ঝামেলা হবে না। আচ্ছা আমার অপটিমাইজেশন চলতেছে, এখন অপটিমাইজ চলবে না, কারণ আমি কানেক্ট করে নিই ভিতরের সাথে, এই ড্যাশবোর্ডে চলে আসলাম, আমার এই পর্যন্ত কাজ শেষ। আশা করি এই পর্যন্ত বুঝতে কারোর সমস্যা নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট করে সার্চ করে নিয়ে নেটওয়ার্ক ছেড়ে দিয়ে, তারপর যেটা করতে হবে আমাদের, আমরা চলে যাব হলো প্লাগইনসে, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ, ওকে অ্যাড নিউতে ক্লিক করে নাইট্রোপ্যাক,
তারপর মেরে দিব ইনস্টল নাও ওপেন কিছু না। এখানে মজার জিনিসটা এখানে কিছু কনফিগার করতে হয় না, সব অটোমেটিক কাজ করে, মানে ইউজার ফ্রেন্ডলি একটা প্লাগইন। আচ্ছা আমি এটা ভুল করছি মনে হয়, অ্যাক্টিভেট করা ভুল হয়েছে। আচ্ছা আমি অ্যাক্টিভেট না করে আমি দেখাইতে আসলে আমাদের রেজাল্টটা কি হতো। আমি তো ইনকগনিটো মোডে যাই। আচ্ছা যদি আমি ইনকগনিটো মোডে চাই, রেজাল্ট রান করি, আমি তো অফ করে দিয়েছিলাম কি বলে এটা আপনি রকেট, এখন স্কোরটা কম হওয়ার কথা। এখানে যে একটা রিলোড দিয়েছি, আর নাইট্রোপ্যাড একটু মানে রেজাল্ট দেখাইতে একটু সময় নেই। আপনি যদি একটু আধা ঘন্টা পরে দেখেন প্লাগইন সেটআপ করার পর দেখবেন যে সবকিছু 99 হয়ে আছে। আর জিটিমেটিক্স এর মাধ্যমে দেখা যায় কি সার্ভার আপডাউন করে, তো তোরা ধরেন যেহেতু ফ্রি সিরিয়াল ফ্রি ভাবে ইউজ করতেছি, তো ওরা যে সিরিয়ালটা আমাদের হয়তো আমাদের সার্ভারে আপডাউন করে, যেমন আমার হঠাৎ করে দেখা স্পিডটা দেখা হলো 18 30, আবার দেখা 99 100, বাট স্পিড অলওয়েজ ভালো থাকে। এখন আমার স্কোর আবার আগের মতো হয়ে গেছে, রাফেট সরাই ফেলছি, আবার রেন্ডারিং একদম হাই হয়ে গেছে, সার্ভার রেসপন্স একদম হাই হয়ে গেছে, স্পিড অবস্থা অনেক বাজে হয়ে গেছে আগের মতো। আবার 37 ডেক্সট্রা 87 দিতে এতটা কম নেই। তো এটা থেকে আমরা আরো বেটার ক্যামেরা করতে পারি। সো লেটস গো। আমরা চলে যাবো নাইট্রো প্যাকে। আমার নাইট্রো প্যাকে, আচ্ছা আমরা নাইট্রো প্যাকে চলে যাই। আচ্ছা একটা কাজ করি, আমি ইমেজ অপটিমাইজ প্লাগইনটা অফ করে দিই, কেন ওরা নিজস্ব সিরিয়াল ইউজ করে ওদের ইমেজটা অটোমেটিক অপটিমাইজ করে রাখে। কই জানি গেল, এই তো আমি ইমেজ অপটিমাইজ অফ করে দিলাম। যখন নাইট্রো প্যাকে ইউজ করব আমি প্রিফার কিছু না রাখার জন্য, একটা প্লাগইন এনাফ পুরো ওয়েবসাইট অপটিমাইজ করার জন্য। ছোট করে একটা ওয়েবসাইট ফ্রি প্ল্যান দিয়ে আপনি ছোট করে নিজের পোর্টফোলিও ওয়েবসাইট অপটিমাইজ করতে পারবেন, তাতে কোনো ইস্যু হবে না। আর যদি বড় ওয়েবসাইট থাকে তাহলে আপনার জন্য পেড নিয়ে যাবে। আচ্ছা তো আমি যদি নেক্সটে যাই, আমাদের কি করতে হবে? আচ্ছা নাইট্রো প্যাকে যেতে হবে। আর ভাইয়া নাইট্রো প্যাক যদি ফ্রি ভার্সন ইউজ করেন তবে তো মানে আর কি যে নিচে ফুটারের দিকে তো মানে ওদের একটা মানে প্রমোশন ইয়ে লেখা থাকে যে হ্যাঁ হ্যাঁ, এটা কিছু করার নাই, যেহেতু আপনাকে একটা এত সুন্দর একটা সিআই স্পিড আপ দিচ্ছে, আপনার ওয়েবসাইট অলরেডি 100 থাকবে, তা আপনি প্রমোশন করবে না? স্বাভাবিক না জিনিসটা। আচ্ছা জাস্ট কানেক্ট নাও ক্লিক করবেন, আপনার যে পাশে ড্যাশবোর্ড অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, কিছু করতে হবে না, অটোমেটিক কানেক্ট হচ্ছে কারণ আপনার এখানে লগইন করাই আছে। সো প্লাগইন ইনস্টল করার আগে এখানে লগইন করে নেবেন। এখন যেটা করতে হবে, সেটা জাস্ট দুইটা তিনটা ক্লিক করতে হবে, বেশি কিছু করতে হবে না। সেটার জন্য আমরা অনেক কষ্ট করছি, এখানে এত কষ্ট করতে হবে না। আচ্ছা এখান থেকে আপনি এই যে ক্যাশ ওয়ার্ম আপটা এটা অন করে দিবেন। আচ্ছা enabling cache warm will use এত পেজ অফ 12টা পেজ অপটিমাইজ করতে, এত পেজ নাই। আচ্ছা এই আসছে যেটা, ওকে আর কিছু করতে হবে না। এখান থেকে এটা বাই ডিফল্ট এটা থাকছে, সেটা আমি চেঞ্জ করতেছি না। প্রসেসিং চলতেছে 4টা পেজের, দুইটা পেজ আছে, 4টা পেজ কানেক্ট করতেছে। আচ্ছা এটা ভালো জানেন। আচ্ছা কানেক্টেড ওয়েবসাইট রেডি আছে, আমি এটা রিলোড দিয়ে নিই। একটু সময় লাগবে, ওরা কানেক্ট হইছে, একটু টাইম টাইম নেবে। অপটিমাইজেশন, আমি অপটিমাইজেশনে যাই, এখান থেকে তেমন কোনো সেটিংসে ক্লিক করতে হয় না। আচ্ছা এখানে আপনি সবগুলো পেজ দেখাবে যে কতগুলো পেজ অপটিমাইজ হয়েছে, এখন অপটিমাইজেশন চলতেছে পেন্ডিং, দেখছেন? দুইটা পেজ ছিল, ডেস্কটপ মোবাইলে ওগুলো আচ্ছা এখান দেখেন বুঝছি যে 4টা পেজ পাইলে হবে, 4টা পেজ পাইলে থেকে ডেস্কটপে কিছু পেজ আছে, মোবাইল জন্য আলাদা পেজ আছে, দেখছেন? ওরা কিন্তু সবগুলো অপটিমাইজ করতেছে বসে বসে, কিছু করতে হচ্ছে না, ওরা অপটিমাইজ করতেছে, পেন্ডিং চলতেছে। তাহলে অপটিমাইজ হয়ে গেলে পুরোটা সবুজ হয়ে যাবে। ওকে তারপর যখন সেটিংসে যাই, সেটিংস থেকে আমি যদি চাই, সেটিংস তেমন কিছু তেমন কিছু করতে হবে না। যদি আপনাদের আমি বলে দিই, অপশনটা জানি কই গেল। আচ্ছা যদি কোনো পেজ দেখছেন ভেঙে গেছে, দেখা গেছে পুরো ওয়েবসাইট অপটিমাইজ করছেন, কোনো পেজ ভাঙে নাই, ভিতরে একটা পেজ ভেঙে গেছে, তখন যে ওই পেজের লিংকটা আছে না এখানে বসাই দিবেন, দিয়ে সেভ চেঞ্জ দিবেন, তখন ওরা ওই পেজটা ধরবে না, অপটিমাইজ করবে না, বুঝছেন? ফর এক্সাম্পল আমার ওয়েবসাইটে ধরেন ডেমো 1 পেজটা লোড দিয়ে নিই, ডেমো 1 পেজটা ধরেন, এই পেজটা ধরেন লোড নিতে গিয়ে ধরেন ভেঙে গেছে, বাকি সব ঠিক আছে, তখন এই পেজের লিংকটা কপি করে
এখানে যদি দিয়ে দেন তাহলে এই পেজটা ওরা অপটিমাইজ করবে না, পারে রাখবে। ঠিক আছে, এটা হলো এখানে যদি আপনার কোনো ঝামেলা করে কোনো ইস্যু হয় সেক্ষেত্রে। আচ্ছা, তেমন এখান থেকে আর কিছু করার নেই, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, সবকিছু ওরাই ওদের ডিফল্ট সেটআপই বেটার। আচ্ছা, অনেক সময় আপনার গুগল অ্যাডসেন্স ইউজ করে থাকেন, সেটার জন্য অপটিমাইজ অ্যাডসে ক্লিক করতে হবে। যদি আপনার অ্যাডসেন্স সিস্টেম আমার ক্ষেত্রে অ্যাড নাই, তাহলে আমি দিতেছি না, তো সেখানে চেকবক্স ইয়াস দিলে কাজ হয়ে যাবে, তাও নাই আমি চেকবক্স দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে কোনো কিছু করার নাই। ঠিক আছে, এই তো। আর যদি কখনো চাচ্ছেন দাও না ওয়েবসাইট রিমুভ করে দিবেন, এখান থেকে ওয়েবসাইট রিমুভ ক্লিক করে ওয়েবসাইটটা ইয়া থেকে রিমুভ হয়ে যাবে, অ্যাকাউন্ট থেকে রিমুভ হয়ে যাবে। তারপর আরেকটা কাজ করতে পারেন, যদি আপনার ব্যান্ডেজ শেষ হয়ে যায় ম্যাচ শেষ হওয়ার আগে, তখন যে আপনি রিমুভ ওয়েবসাইট আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে অ্যাড করতে পারেন। তাহলে যদি ওটা আচ্ছা ইউজ করতে পারেন, এটা কোনো আসলে জিনিস না, ডিপেন্ড করে আপনার উপর। আর তেমন কোনো সেটিংস চেঞ্জ করা লাগবে না, বাই ডিফল্ট সবই কাজ করবে আরামসে। তেমন সার্ভিস, ক্রেডিট কার্ড বিল, আচ্ছা এখানে তেমন কোনো সেটিংস নাই। ড্যাশবোর্ড থেকে আমরা যদি যাই, সব অটো সেটআপই থাকে, অলমোস্ট সবকিছু চেক করি নেই। ইন্সপেকশন চলতেছে, যখন অপটিমাইজ শেষ হয়ে যাবে, আচ্ছা আমি পার্টস করে নিই সবকিছু ব্যাস। আচ্ছা, এটা যখন পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে, এখানে ডেটা দেখাবে যে তোমার এতগুলো পেজ অপটিমাইজ হয়েছে, তোমার স্কোর হলো। এখন যদি এই যে ইফেক্টটা নিতে একটু সময় লাগে, যদি আমরা এখন ইনকগনিটো মোডে ভিউ করি, কি অপটিমাইজ এখন মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, এখনো কিন্তু পুরোপুরি আসে নাই নাইট্রোপ্যাকটা, কিছু সময়ের মধ্যে অপটিমাইজ হলো অটোমেটিক সবকিছু চেঞ্জ। বেশি হলে 30 মিনিট সময় লাগে সবকিছু মানে পারফেক্টলি অপটিমাইজ হতে। এখানে ফুটের মধ্যে একটা ইয়া চলে আসবে, ওদের কি বলে ওয়াটারমার্ক বলতে পারেন, ওদের প্রমোশন ওরা দিয়ে রাখে, আমি রিটেস্ট দিয়ে দেখি। আপনি ঠিক 20 মিনিট পর যদি আপনি এই ওয়েবসাইটে আপনি কিছু সময় যদি হ্যাঁ iman.tech আমি চেক করে দেখি, দেখবেন যেটা স্পিড 99 হয়ে আছে, এটা ভালো স্কোর থাকে। এখনো যেহেতু পারফেক্টলি সবকিছু হয় নাই, হয়তো বা কাজ এখন দেখাবে না, একটু ওয়েট করি আমরা। আর এই নাইট্রো প্যাকে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা বলতে পারেন, আমি এখন আপনাদের সাথে নিচ্ছি। আছে এখন ঠিক কোনো কাজ করে নেই, আগের মতোই আছে, একটু সময় লাগতেছে, সবকিছু অপটিমাইজ হতে একটু সময় নেবে, নাইট্রো প্যাক কাজ করতে একটু সময় লাগে। আচ্ছা এখনো হয়নি পারফেক্টলি। নাইট্রোপ্যাক দিয়ে ইউজ করার পর আমি জিটি ম্যাট্রিক্সে আর কি টেস্ট করছিলাম, বাট ওখানে কোনো রেজাল্ট শো করতেছিল না, বারবার প্রবলেম আসে শো করতেছিল। হ্যাঁ এটা মাঝে মাঝে সমস্যা করে, কারণ আপনি যদি পেজ করে যান নাইট্রোপ্যাক ইউজ করে, এখানে পারফেক্ট রেজাল্ট শো করবে, এখানে কোনো উল্টা রেজাল্ট শো করবে না। বাট মাঝে মাঝে দেখা গেছে যে আপনার ওয়েবসাইট স্পিড একদম ফাস্ট, কিন্তু তাও দেখাবে 18%। ইভেন আমার দেখা গেছে নাইট্রোপ্যাক ইউজ করছি, ওয়েবসাইট একদম লোড একদম ফাস্ট হচ্ছে, কিন্তু আমার এখানে দেখা যায় 18%, 30%, কিন্তু গুগলে দেখাচ্ছে আর পারফেক্ট। গুগল পেজ স্পিড আবার একদম 91, মোবাইল CSIBD মধ্যে আছে। ঠিক আছে, নাইট্রোপ্যাকে চেঞ্জেস নিতে একটু সময় লাগে। যদি কারো কোনো ইয়া থাকে যে আপনারা চাইলে একটু পরে ঠিক আধা ঘন্টা পরে যে আপনি চাইলে এখানে চেক করে দিতে পারেন, পেজ স্পিড এবং স্পিড একদম 90 আপ থাকবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। চাইলে আমরা একটু ওয়েট করতে পারি, যদি দেখি চেঞ্জ অপটিমাইজ করা শেষ হয়েছে কিনা, কনফিগারেশন শেষ হলে কাজ করা। আচ্ছা নাইট্রোপ্যাক এনেবল করা আছে, সবকিছু প্রসেসিং চলছে। আচ্ছা এই ক্লাস নিয়ে আর কোনো কোশ্চেন আছে? যদি কারো কোশ্চেন থেকে এখনই বলতে পারেন, আশা করি সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্টকে যদি আমি কিনে নিতে বলি, তাহলে কি আমি নাইট্রোপ্যাক সাজেস্ট করব নাকি যে আপনার রকেটটা সাজেস্ট করব? ওয়েবসাইট ছোট থাকে তখন আপনি ক্লায়েন্ট ক্লাসে তোমাকে নাইট্রোপ্যাক ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ছোট করে ওয়েবসাইট হয়, আর ক্লায়েন্টকে যারা বলতে পেইড ভার্সন যেতে পারেন, যদি তার ওয়েবসাইট অনেক হিউজ হয়, অনেক বড় হয়, অথবা রকেটের পেইড ভার্সন নিলে না, $50 দিয়ে 1 বছরের জন্য রকেটের পেইড ভার্সন নিলে না, নাইট্রোপ্যাক থেকে দুইটাও কাজ করবে। তার জন্য আপনার দুইটাই দেখানো হয়েছে। নাইট্রোপ্যাক দিয়ে তেমন কোনো কনফিগারেশন নাই, জাস্ট কয়েকটা সেটআপে কাজ শেষ, ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনার ওয়েবসাইটে যে চেঞ্জেস গুলো দেখতে পারবেন। এটা ইনস্ট্যান্টলি হয় না, একটু সমস্যা, একটু সময় নেই আর কি, আর কিছু না। আচ্ছা
আজকে ক্লাস এই পর্যন্ত রেকর্ডিংটা অফ করলাম।